ফ্রেডি গাউসের একটা ছোট ঘটনা দিয়ে। ম্যাট্রিক্সের ইতিহাসে সবচেয়ে বড় গণিতবিদ যারা আছেন তাদের মধ্যে একজন ছিলেন ফ্রেডি গাউস। তো গাউসের ছোটবেলার একটা কাহিনী, এটা অনেক পরিচিত একটা গল্প, তার করার একটা বলি যে ছোটবেলায় সে অনেক দুষ্টু ছিল, ক্লাসের মধ্যে খুব দুষ্টুমি করছে। তো হঠাৎ করে টিচার দাঁড় করে দিচ্ছে ওকে যে আই গাউস দাঁড়া। গাউস দাঁড়ালো, বলে তুই এক কাজ কর, তুই 1 থেকে 100 পর্যন্ত সবগুলো সংখ্যা টানা যোগ করতে থাক, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 এমন করে 100 পর্যন্ত সব যোগ কর। তো বলে স্যার খুব খুশি মনে যে এখন ওকে ব্যস্ত রাখা যাবে একটু বলে সে বোর্ডে যে বোর্ডে হাত দিচ্ছে তখন পিছন থেকে গাউস বলে স্যার হয়েছে। খুবই অবাক, কি হয়েছে? স্যার আমি পারছি। কত বলতো? স্যার এটা 5050। 1 থেকে 100 পর্যন্ত সবগুলো যোগ করা যায়, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 এমন করে 5050 হয়। সে তো খুবই অবাক, কিভাবে বললি? স্যার এটা তো খুব সোজা, মনে করেন যে আমরা আসলে যোগ করতে চাচ্ছি 1 যোগ 2 যোগ 3 এমন করে করে 100 পর্যন্ত, তাই তো স্যার? হ্যাঁ ঠিক আছে। স্যার একটু ভালো করে খেয়াল করেন। কি খেয়াল করবো? স্যার দেখেন 1 আর 100 যোগ করলে কত হয়? কেন 101? স্যার এই 2 আর 99 যোগ করলে কত হয়? 101। স্যার 3 আর 98 যোগ করলে কত হয়? 101। স্যার 4 আর 97 যোগ করলে কত হয়? 101। তাহলে স্যার বুঝছেন প্রতি জোড়া এগুলো কত করে হচ্ছে? 101 করে। স্যার জোড়া এখানে কতগুলো আছে? 100টা যদি সংখ্যা থাকে জোড়া থাকবে 50টা, তাহলে এই 50টা জোড়ার সবগুলোর মোট যোগফল কত হবে? 50টা সবগুলোর মান হচ্ছে 101 করে। তার মানে হবে 50 × 101। তার মানে 50 × 50 50 × 50 5050। এই হচ্ছে পুরোটার যোগফল। এটা তিনি বলে দিয়েছিলেন, তখন তার বয়স কোথায় মাত্র 10 বছর। তো সেই ছোট্ট গাউস যে সিস্টেমটা তৈরি করেছিলেন এটাকে অনেকভাবে ব্যাখ্যা করা হয়। তার একটা উপায় এরকম, আর আরেকটা উপায় ছিল এরকম নাকি যে তিনি বলেছিলেন যে আমি সবগুলোকে এস ধরে নেই, তারপরে আমি বলতে পারি যে ওকে উল্টো করে যদি সবগুলো যোগ করা যায় তাহলে আসলে যোগফলটা সেমই থাকে। কারণ 1 থেকে 100 পর্যন্ত যোগ করাটা, 100 থেকে 1 পর্যন্ত যোগ করাটা এটা কোনো আলাদা বিষয় নয়, এগুলো একই কথা। এবং তখন আমরা দেখতে পারবো এস এস যোগ করলে হবে টুয়াইস এস, দুটো মিলে হবে 101, এই দুটো মিলেও 101, এই দুটো মিলেও 101, এমন করতে 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 এগুলোও 101 সবগুলো। এখন কতগুলো 101 আছে? মোট 100টা এখানে 101 আছে। এই যে 1 থেকে শুরু করে 100 পর্যন্ত টোটাল 100টা 101 আছে। তাহলে s এর মান হবে 100 × 101/2, দ্যাট মিন্স 50 50 × 101 5050। এটি হবে आंसर। এই যে সিস্টেমটা তিনি তৈরি করে গেলেন সেই সিস্টেমটা নিয়ে এখন পর্যন্ত আমরা কাজ করে থাকি। আমরা ধারা নিয়ে যখনই কাজ করতে যাই তখন আমরা দুইটা মিলিত ধারা নিয়ে কাজ করি। প্রাথমিকভাবে দুইটা ধারা নিয়ে কাজ করা হয়, তার মধ্যে একটাকে বলা হয় সমান্তর ধারা এবং আরেকটাকে বলা হয় গুণোত্তর ধারা। সমান্তর ধারা কি জিনিস আমরা অলরেডি জানি, যে সমান্তর ধারা হচ্ছে যে ধারাগুলোর ডিফারেন্স সবসময় সমান থাকে। মানে কি, যে 4 9 14 19 আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকবার ডিফারেন্স আছে 5 করে করে। তো এই ধারা আমাদের প্রথমে যেটা জানতে হয় সেটা হচ্ছে n তম পদটা কত। তো n টার্ম বের করার আমি ছোটবেলায় একটা জিনিস চিন্তা করেছিলাম, সেই চিন্তাটা তোমাদের মধ্যে শেয়ার করি। যে n টার্ম বের করতে হবে ধরা যাক এই ধারাটা, আমরা চিন্তা করতে পারি যে প্রতিবার কত করে বাড়ছে? 5 করে বাড়ছে। আমার কেন যদি মনে হতো যে এই ব্যাপারটা নাম তার সাথে জানি কোথায় মিল আছে, ছোটবেলায় তো নামটা নিয়ে অনেক কাজ করতাম, তো মনে হলো যে এই যে প্রত্যেকবার এখানে 5 করে বাড়ছে, কোন ঘরের নামটা 5 করে বাড়ে বলো দেখি? 5 করে বাড়ে 5 এর ঘরের নাম, তাই না? তাহলে আমি যদি 5 এর ঘরের নামটা এখানে লিখি তাহলে কি আসবে? 5 1 5 5 2 10 3 5 15 4 5 20। ভালো করে খেয়াল করে দেখো প্রত্যেকবার নামটা থেকে আমাদের ধারাটা কত করে কম আছে? 5 থেকে 4 1 কম, 10 থেকে 9 1 কম, 15 থেকে 14 1 কম। তার মানে আমাদের ধারার n তম পদ হচ্ছে 5 এর নামটা -1 5n - 1। এটা হলো 5 এর নামটা 5n। 1 নাম্বার পদ হচ্ছে 5 × 1, 2 নাম্বার পদ 5 × 2, তাহলে n নাম্বার পদ হবে 5 × n। আর এখানে সব জায়গায় 1 করে কম হচ্ছে, তার মানে এটা হবে 5n - 1। আর আবার আমরা দেখি খুব দ্রুত, যদি এরকম হতো 3 7 11 প্রত্যেকবার 4 করে বাড়ছে, বা আরেকটা ভালো ধারা নেই 7 11 থেকে শুরু করলাম, 7 11 15 19 প্রত্যেকবার 4 করে বাড়ছে, তাহলে কোন ঘরের নামটার সাথে মিলবে? 4 ঘরের নামটার সাথে। 4 ঘরের নামটা কেমন? 4 কে 4 4 2 8 3 4 12 4 4 16। আমরা খেয়াল করি প্রত্যেকবার নামটা থেকে আমাদের এটা কত করে চেঞ্জ আছে? 3 করে বাড়ছে। এখানে 4 আর 3 এ 7, 8 থেকে এটা 3 বেশি, 12 থেকে 15 3 বেশি, 16 থেকে 19 3 বেশি। তার মানে প্রত্যেকবার এটা নামটা থেকে 3 করে বেশি হচ্ছে, 4 এর নামটা প্লাস 3। এটাই হচ্ছে এই ধারার n তম পদ, সরাসরি বলে দেওয়া যায়। আচ্ছা, এটা আমরা দেখলাম। তো এখন আমরা সমান্তর ধারা
গুণিত ধারা নিয়ে খুব বেশি কাজ করবো না। সমান্তর ধারার n তম পদের ফর্মুলা আমরা জানি যে প্রথম পদ যদি হয় a, তারপরের পদটা কত হবে a প্লাস d। কেন? কারণ আমরা ধরে নিচ্ছি প্রত্যেকবার d করে পাচ্ছে, তাহলে এর পরের টার্মটা আবার কত হবে? এর পরের টার্মটা হবে আরো যদি একটা d বেড়ে যায় তাহলে হবে 2d। তখন আমরা জাস্ট খেয়াল করি যে 2 নাম্বার পদে d এর সাথে গুণ আছে 1, 3 নাম্বার পদে d এর সাথে গুণ আছে 2, 4 নাম্বার পদে আছে 3, যত নাম্বার পদ তার চেয়ে 1 করে কম আছে, তাহলে n নাম্বার পদে কি থাকবে? n - 1। n নাম্বার পদে থাকবে n - 1। এটাই হচ্ছে n তম পদ, যেটাকে আমরা un দিয়ে চিহ্নিত করি। প্রথমেই ধারণা অঙ্ক করতে গেলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে un বের করে রাখা, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো এখন আমরা কিছু উপায় দেখব যে উপায়ে ধারার যোগফল সলভ করা যাবে, তো সেগুলো নিয়ে এখন চিন্তা করা যাক। যেমন আমরা ধারার যোগফল যখন সলভ করছি, ধরা যাক এরকম একটা অঙ্ক রয়েছে 1 গুণ 4 গুণ 7, 4 7 10, 7 10 13, এরকম একটা ধারা আছে। তো এই ধারাটা সমান্তর ধারা বা গুণিত ধারা আসলে এভাবে বলা যাচ্ছে না, কারণ এইটা আর এটা ডিফারেন্স সমান থাকে না প্রত্যেকবার, আবার প্রত্যেকবার যে সেমির গুণ হচ্ছে তাও ঠিক না। তবে একটা ব্যাপার এখানে দেখা যাচ্ছে যে কিছু একটা মিল আছে। এটা কি রকম? যে প্রথম যে টার্মগুলো আছে এগুলো সবাই একটা সমান্তর ধারা মেইনটেইন করে রাখছে 1 4 7, আবার দ্বিতীয় যে টার্মগুলো আছে তারা একটা সমান্তর ধারা মেইনটেইন করে চলছে, আর তৃতীয় যে আছে সেও একটা সমান্তর ধারা মেইনটেইন করে চলছে। তাহলে আমরা যখন এটার ইউএন বের করব তখন আসলে প্রত্যেকটা টার্ম ওয়াইজই আমরা চিন্তা করব। প্রথমটা 1 4 7, এই ধরনের একটা আমাদের ফর্মুলা কি আমরা জানি a + n - 1 * d, সেখান থেকে চিন্তা করতে পারি কত আসবে 1 + n - 1 * d মানে হচ্ছে 3, এটা গেল 1 4 7 এটার জন্য, ইনটু 4 7 10, তার জন্য আমরা কিভাবে চিন্তা করতে পারি? তার জন্য যেভাবে চিন্তা করব সেটা হচ্ছে এরকম a + n - 1 * d আবার 3, এবং 7 10 13 শুরু হবে 7 দিয়ে, n - 1 ইনটু এখানে d হচ্ছে 3। তো এখানে একটা ব্যাপার লক্ষণীয় যে আমরা এত কষ্ট না করে আমরা সরাসরি একটু আগে যে ফর্মুলা শিখেছিলাম সেটা দিয়েই করতে পারি। তখন কি করতাম? তখন যা দেখব এটাকে দ্রুত করার উপায় হচ্ছে দেখো ডিফারেন্স কত। প্রথম কাজ হচ্ছে ডিফারেন্স কত? 1 4 7, ডিফারেন্স 3, সরাসরি সাইজ l লিখে ফেলবো। ডিফারেন্স যা আছে 3, তার সাথে l লিখে ফেলবো। এবারে আমাদের যেটা করতে হবে এই যে 3, এই 3 থেকে প্রথমটা বানাতে কি করতে হয় খালি সেটা মাথার মধ্যে নিতে হবে। 3 থেকে 1 বানাতে কি করতে হয়? 3 থেকে 1 বানাতে 2 বিয়োগ দিতে হয়, তাহলে এটা হচ্ছে সাইজ -2। এটাই আমাদের জাস্ট প্রথম আমাদের n তম পদটা। আবার খেয়াল করি আমরা 4 7 10 এর জন্য 4 7 10 ডিফারেন্স কত করে আছে? প্রত্যেকবার 3 করে আছে, তাহলে সরাসরি সাইজ l লিখে ফেললাম। এবার 3, এই 3 থেকে 4 বানাতে গেলে কি করতে হয়? 4 বানাতে গেলে জাস্ট 1 যোগ করতে হয়, এটা হলো সাইজ +1। আবার আমরা দেখি 7 10 13, 7 10 13 এদের ডিফারেন্স কত করে? ডিফারেন্স আবার 3 করে, এই লিখলাম সাইজ n। এই 3 থেকে 7 বানাতে গেলে কি করতে হয়? 4 যোগ করতে হয়, এটা হচ্ছে সাইজ +4। এটাই আমাদের n তম পদটা। তো এখন যখন আমরা n তম পদ পেয়ে গেছি তখন বেশ কিছু উপায়ে এই জিনিসটা সলভ করা যায়। তার মধ্যে একটা মেথড হচ্ছে ডাইরেক্ট বুলডোজার পদ্ধতি। আমরা প্রথমেই এই পদ্ধতিটা একটু দেখে ফেলি যে বুলডোজার পদ্ধতি কি। বুলডোজার আমি নিজে নাম দিয়েছি যে যা থাকবে সেটাকে ভেঙে চলে গুঁড়িয়ে দিতে হবে। বুলডোজার কি করে? সবকিছু গুঁড়ায় দেয়, আমরা এটাকে ভেঙে চলে গুঁড়ায় দেবো। মানে কি? টান আর গুণ গুণ করে যা দাঁড়ায় দেখি এটাকে গুণ করলে কি আসে। এইটাকে যদি গুণ করা যায় তাহলে থাকবে 9n² প্লাস 5n মাইনাস 6n মাইনাস 2, তার সঙ্গে 5n প্লাস 4, এটা দাঁড়ালো 9n² মাইনাস 5n মাইনাস 2, তার সঙ্গে 5n প্লাস 4। ক্যালকুলেশন যদি আরো করা যায় তাহলে দাঁড়াবে 27n³ মাইনাস 9n² মাইনাস 6n প্লাস 36n² মাইনাস 12n মাইনাস 8, যেটা দাঁড়ালো সেটা চেহারা হবে 27n³ মাইনাস এই দুটো মিলে হবে 27n² মাইনাস 18n মাইনাস 8। এই হচ্ছে আমাদের ইউএন। যখনই আমরা পেয়ে গেছি তখন এই এস এন বের করাটা বুলডোজার পদ্ধতিতে খুব বেশি সোজা।
un যা হবে, এখন n এর মানটা আমরা যদি 1 2 3 4 এমন করে বসাতে থাকি তাহলে কি পাবো? u1 আসবে 27 * 1 কিউব, 27 * 1 স্কয়ার, 18 * 1 - 8। u2 এর মান কত আসবে? u2 মানে কি আসলে 2 নাম্বার পদটা, u1 মানে কিন্তু আমাদের 1 নাম্বার পদটা। u1 এর এইটার ভ্যালু যদি আমরা বের করি তাহলে শেষ পর্যন্ত কত পাওয়া যাবে? আমাদের ধারাটা যেটা ছিল সেই জিনিসটা থেকে পাওয়া যাবে আসলে 27 * 2 কিউব, 27 * 2 স্কয়ার minus 18 * 2 8। এটা করলে কিন্তু শেষ পর্যন্ত আমাদের এই যে 4 7 10 যেটা ছিল এটার গুণফলটা আসলে পাওয়া যাবে 27 * 3 কিউব, 27 * 3 স্কয়ার। এরকম করতে করতে n পর্যন্ত যদি আমরা নেই তাহলে পাবো 27n কিউব, 27n স্কয়ার, 18n - 8 সবগুলো যদি যোগ করা যায় 1 নাম্বার পদ, 2 নাম্বার পদ, 3 নাম্বার পদ এমন করে n নাম্বার পদ পর্যন্ত, তাহলে আমরা পাবো প্রথম n সংখ্যক পদের যোগফল Sn। Sn এর মানটা কত হবে? 27 * 1 কিউব + 2 কিউব এমন করতে করতে n কিউব পর্যন্ত, প্লাস 27 * 1 স্কয়ার + 2 স্কয়ার এমন করতে করতে n স্কয়ার পর্যন্ত, মাইনাস 18 * 1 + 2 প্লাস এমন করতে করতে n পর্যন্ত। আর এখানে n সংখ্যক 8 আছে, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যেখানে n এখানে 8 কিন্তু একটা নেই যে শুধুমাত্র 8 বসিয়ে দেব, এখানে n সংখ্যক 8 আছে তাই -8n। আর এখন এইগুলা সব ফর্মুলা আমরা আসলে জানি, সেই ফর্মুলাগুলো কি 1 কিউব থেকে 2 কিউব n কিউব পর্যন্ত যে যোগফল সেই ফর্মুলাটা যেটা ছিল সেটা এখানে আমরা সরাসরি এখন ফর্মুলাগুলো বসিয়ে দেব। এটা যে ফর্মুলা আমরা জানি n * n + 1 * 2n + 1/6 minus 18 * n * n + 1/2 minus 8n। এখানে এবার বলে রাখি যে এত কিছু এরকম মান না বসিয়ে দেখালে চলবে, আমরা যখনই un পেয়ে যাব, যেমন আমরা এখানে un পেয়েছিলাম, আমাদের un ছিল 27n কিউব plus 27n স্কয়ার minus 18n minus 8। যখনই আমরা un টা পেয়ে যাব তখন আর n এর মান এতগুলো বসিয়ে না বসিয়ে আমরা সরাসরি বলতে পারি অতএব Sn = 27 summation of n কিউব, 27 summation of n স্কয়ার, এই যে এখানে যেগুলো এসেছে 27 ইনটু এটা হচ্ছে সামেশন অফ n কিউব আসলে 27 ইনটু সামেশন অফ n স্কয়ার মাইনাস 18 ইনটু সামেশন অফ n মাইনাস 8 তার সঙ্গে এবার শুধু n, কারণ n সংখ্যক 8 যোগ হলে সেগুলো সবকিছু আর n হয়ে যাবে। তারপরে আমরা এগুলো ভ্যালু সরাসরি বসিয়ে দেব। এটার মান হচ্ছে এই যে n * n + 1/2 হোল স্কয়ার, তারপরে n এই সামেশন অফ n স্কয়ার কত বলতে হবে অংশটুকু এগুলো বসিয়ে দিলে চলবে। তার মানে আমাদের যেটা করতে হচ্ছে আগে ইভেন্টটা বের করে অতএব Sn ইকুয়াল দিয়ে সামেশন দিয়ে সরাসরি বলে দিলে চলবে। আচ্ছা এবারে বলি যে এটা তো গেল একটা মেথড, আসলে যদি পাওয়ার un এর পাওয়ারটা যদি n কিউবের চেয়ে বড় হয়ে যায় তখন আমরা সরাসরি এই ফর্মুলা দিয়ে করতে পারি না, কারণ আমাদের এই ফর্মুলাগুলো অতটা মুখস্থ নাই। এগুলোর সুন্দর সুন্দর ফর্মুলা আছে কিন্তু সেই ফর্মুলা সবকিছু মুখস্থ রাখা সম্ভব না। এরপরে সামেশন অফ n টু দি পাওয়ার 5 n টু দি পাওয়ার 6 এগুলো মনে রাখা সম্ভব না। এই কারণে n কিউব পর্যন্ত হলে আমরা বুলডোজার অ্যাপ্লাই করতে পারি, তার চেয়ে যদি বেশি হয়ে যায় তখন আমাদের যদি মুখস্থ থাকে তখন অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমরা পারি না। সুতরাং আমরা আসলে এটার প্রতি আর বেশি ভরসা রাখতে পারছি না, আমাদের নতুন কোনো নিয়ম আসলে শিখতে হবে। নতুন নিয়ম যখন আমরা শিখতে যাচ্ছি তখন কয়েকটা নিয়ম আছে, তার মধ্যে একটা হচ্ছে অন্তরায়ন পদ্ধতি, এবং অন্তরায়নেরই আরেকটা ভেরিয়েশন আছে যেটাকে আমরা সি মেথড বলি, যে আমরা কনস্ট্যান্ট বা ধ্রুবক পদ্ধতি যেটা দিয়ে কাজ করব, আমরা সেই পদ্ধতিটা একটু শিখে ফেলব। আগে অন্তরায়ন পদ্ধতি সম্পর্কে ধারণা দিয়ে নিই, তাহলে আমরা এই ধ্রুবক পদ্ধতি সম্পর্কে আইডিয়া করতে পারবো ভালো করে। অন্তরায়ন পদ্ধতিটা সেটা কি বলে? অন্তরায়ন পদ্ধতি বলে যে কখনো যদি আমি একটা ধারার n-তম পদকে পরপর দুইটা পদের বিয়োগফল রূপে লিখতে পারি, মানে vn - vn - 1 অথবা vn - 1 - vn, এরকম যে কোনো আকৃতিতে আমি যদি লিখতে পারি তাহলে অঙ্ক করা অনেক বেশি সোজা হয়ে যায়। যদি আমি কোনোভাবে এরকম দুইটা ফাংশনের বিয়োগফল রূপে লিখতে পারি, কিরকম একটা ছোট উদাহরণ দেওয়া যাক। ধরা যাক আমাদের কাছে একটা অঙ্ক আছে এরকম যে un ইকুয়াল টু, বা un না, আমরা অঙ্কটাই সরাসরি বলি, অঙ্কটা হচ্ছে এরকম যে 1/3/x স্কয়ার 2 স্কয়ার, 5/2 স্কয়ার 3 স্কয়ার, 7/3 স্কয়ার 4 স্কয়ার। তো আমরা প্রথমে যেটা করব
un টা আগে বের করে নেব। un এর ভ্যালুটা কত হয় আগে আমরা দেখি। উপরে যেটা আছে এগুলো সবই এই যে 3 5 7 এটা কিন্তু নরমাল একটা সমান্তর ধারা। তাহলে এই ধারার n তম পদ কত হবে? ডিফারেন্স কত আছে 2, সো টুয়াইস n বসিয়ে দিলাম, ডিফারেন্স আছে তার সাথে টুয়াইস n, আর 2 থেকে এই 3 মান হলে কি করতে হয় 1 যোগ করতে হয়। তাহলে টুয়াইস n + 1 এটা হচ্ছে আমাদের উপরের n তম পদ। আর নিচে এটা একটু ভালো করে খেয়াল করা যাক, এগুলো আছে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার এমন করে আছে। এই ধারারই আমরা স্কয়ার টুকু নিয়ে চিন্তা করব না, আমরা যখন এমন কিছু নিয়ে কাজ করব, ধরা যাক 1 স্কয়ার * 2 টু দি পাওয়ার 4 প্লাস 7 স্কয়ার ইনটু 9 to the power 4 plus 13 square plus 16 to the power 4 এরকম ধরা যাক ধারা আছে। সেই অবস্থায় আমরা কিভাবে এই ধারাটার n তম পদ বের করি? তখন আমরা আসলে এইগুলোকে জাস্ট অলংকার চিন্তা করি, যে এগুলো জাস্ট অলংকার, এটাকে আমরা পরে এইগুলোর মধ্যে বসিয়ে দেব। আমরা চিন্তা করব ভেতরে যে আছে কে চেঞ্জ হচ্ছে সেই জিনিসটা একটু খেয়াল করতে হবে। যদি এখানে কিউব থাকে, যদি এখানে কিউব থাকে, অর্থাৎ সেই জায়গাগুলোতে আমরা খেয়াল করবো যে কে চেঞ্জ হচ্ছে, এই 1 7 13 এরা আসলে চেঞ্জিং। তাহলে এই চেঞ্জিং যে অংশগুলো আছে সেগুলো কত করে বাড়ছে? সেগুলো প্রত্যেকবার 6 করে বাড়ছে। তার মানে এটা কিন্তু একটা সমান্তর ধারা। আর এই যে সমান্তর ধারাটা 1 7 13 তাদের n তম পদটা কত? তাদের n তম পদ হবে 6n - 5। এই যে ডিফারেন্স 6 করে আর 6 থেকে প্রথমে 1 বানাতে গেলে কি করতে হয় 5 বিয়োগ দিতে হয়। তাহলে 6n - 5 এটা হবে n তম পদ। আর 2 9 16 কত করে বাড়ছে 7 করে বাড়ছে। তাহলে আগে লিখলাম 7n, তার থেকে 2 বানাতে গেলে কি করতে হবে 5 বিয়োগ দিতে হবে। আর এখন আমরা চিন্তা করব এই অলংকারগুলোকে নিয়ে, এর উপরে কিউব ছিল আর এর উপরে 4 ছিল, এটাই হচ্ছে আমার এই ধারার un। তাহলে এখানে আমরা সেই কাজটাই করব। আমরা দেখি এখানে যে 1 2 3 4 এই ধারার n তম পদ হচ্ছে আসলে জাস্ট n। 1 2 3 4 5 6 7 এক নম্বর পদ 1, 2 নম্বর পদ 2, 3 নম্বর পদ 3, 3 নম্বর পদ জাস্ট n। তাহলে তার উপরে 2p আছে স্কয়ার, 2p নিয়ে আমরা খুব বেশি চিন্তা করি না। এবার 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার এরা প্রত্যেকবারই এক করে বেশি আছে, তার মানে n + 1 হোল স্কয়ার। এখন আমার টার্গেট হচ্ছে কোনোভাবে যদি এই জিনিসটাকে আমরা দুইটা পরপর পরে বিয়োগফল রূপে, যেমন vn - vn - 1 এগুলো সবকিছুই ফাংশন, এটা একটা n এর ফাংশন। un এটাকে আমরা ইচ্ছা করলে এরকমও লিখতে পারতাম, কারণ n এর একটা ফাংশন হচ্ছে। তেমন ভাবে vn যখন আমি বলি vn মানে এটার একটা ফাংশন সেটা। আচ্ছা, এখানে আমরা তাহলে কিভাবে লিখতে পারি একটু চিন্তা করলে দেখা যাবে যে এটাকে আসলে বলা যায় n + 1 হোল স্কয়ার মাইনাস n স্কয়ার। কারণ n + 1 হোল স্কয়ার হচ্ছে n স্কয়ার প্লাস টুয়াইস n + 1, তার থেকে n স্কয়ার বাদ দিলে শুধুমাত্র টুয়াইস n + 1 টাই থাকবে। তাহলে এটা হবে n স্কয়ার * n + 1 হোল স্কয়ার। আমরা লক্ষ্য করি যে আমরা যদি এই পার্টটাকে আলাদা করে ফেলি তাহলে কি দেখা যাবে n + 1 হোল স্কয়ার বাই n স্কয়ার * n + 1 হোল স্কয়ার মাইনাস n স্কয়ার বাই n স্কয়ার * n + 1 হোল স্কয়ার। যেটা পাওয়া যাবে এই দুটো থাকবে না, 1/n স্কয়ার মাইনাস 1/n + 1 হোল স্কয়ার। এখন আমরা খেয়াল করি এই যে ফাংশনটা, এই যে পুরো জিনিসটা দেখতে পাচ্ছি আমি, সেখানে আমি যদি এই পার্টটাকে আমি নাম দেই যে তো বাবা তোমার নাম হচ্ছে vn, মানে সে n এর একটা ফাংশন, সেই জিনিসটা n এর একটা ফাংশন। এই পার্টটাকে বললাম n এর একটা ফাংশন v of n সাপোজ, যেটা হচ্ছে n + 1 হোল স্কয়ার। তখন v of 2 কত হবে 1/2 + 1 হোল স্কয়ার। v of n - 1 কত হবে, v of n - 1 হবে n এর জায়গায় জাস্ট n - 1 হোল স্কয়ার। তার মানে কি আসবে এখানে n স্কয়ার। তার মানে আমি যদি এইটাকে নাম দেই যে ওর নাম হচ্ছে v of n, তখন 1/n স্কয়ার হবে v of n - 1। আমরা এই জিনিসটাকে ওভাবে না লিখে লিখি এইভাবে vn, একই কথা, v of n ও যা vn ও একই জিনিস মিন করে। তাহলে এটাকে আমি তখন বলবো v of n - 1। এইভাবে আমি যদি লিখতে পারি তাহলে সুবিধাটা কোথায়? এরকম পর পরে যে একটা n আর একটা n - 1 এভাবে লিখতে পারলে অনেক সুবিধা আছে। সেই সুবিধাটা কি রকম? যেমন এই অবস্থা লিখতে পারলে এখন বলা যাবে un ইকুয়াল টু আমরা পেয়েছি vn - vn - 1। v, তাহলে এখানে u1 এর মানটা কত হবে? u1 এর মান হবে u0 মাইনাস u1। u2 এর মান কত হবে? u2 এর মান হবে u1 মাইনাস u2। এমন করে un পর্যন্ত আমি যদি নিই তাহলে আসবে un - 1 মাইনাস un। সবগুলো যদি যোগ করা যায় তাহলে পাওয়া যাবে sn, যেটার ভ্যালু হবে আমরা দেখতে পাচ্ছি এগুলো সবই কেটে যাচ্ছে, কেটে গেলে শেষ পর্যন্ত থাকবে এইগুলো ইউ না আসলে ভি,
v0 minus v1, v1 minus v2, v2 minus v3, vn minus 1 minus vn সবগুলো কেটে গেলে শেষ পর্যন্ত থাকবে v, এটা কিন্তু নেই, এটা আমি এক্সট্রা লিখেছি। এখান থেকে শুরু করলে এই 1 থেকে vn পর্যন্ত যোগ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে v0 minus vn। এখন আমাদের vn টা কত ছিল? আমাদের vn ছিল 1/n plus 1 whole square, তাহলে v0 টা কত হবে? এটা হবে 0 plus 1 whole square, that means 1, তাহলে এটা হবে 1 minus 1/n plus 1 whole square। আমরা আমাদের n তম পদ পর্যন্ত সমষ্টি পেয়ে গেছি। এটি হচ্ছে আমাদের Sn, n তম পদ পর্যন্ত সমষ্টি। তাহলে আমরা দেখতে পারলাম মেইন যে আইডিয়াটা সেটা বলে ফেলি, যে কখনো যদি আমি দেখি যে un কে আমি এভাবে লিখতে পারছি vn minus 1 minus vn, তখন আমি জানি Sn হবে v0 minus vn। এটা মেইন আইডিয়া, যে un যদি কখনো vn minus 1 minus vn হয় তখন Sn হবে v0 minus vn। এবং আরো বলা যায় যে v n minus vn minus 1 এরকম ফর্মে যদি un কে লেখা যায় তখন Sn হবে vn minus v0। এটা একটা কথা। এই যে v0 এই জিনিসটা আসলে কেমন জিনিস? এটা অবশ্যই একটা কনস্ট্যান্ট জিনিস। vn তো এর একটা ফাংশন, এর মধ্যে n এর একটা টার্ম থাকবে। সেই n এর টার্মটাকে আমি যদি 0 বানাই ফেলতে পারি, n টাকে 0 বলে দিই, তাহলে যে পার্টটা পাওয়া যাবে সেটাই v0। তার মানে v0 এটা একটা আসলে কনস্ট্যান্ট জিনিস। সুতরাং যদি কখনো এইভাবে লেখা যায় যে un vn minus 1 minus vn, খুব ভালো করে খেয়াল করো এই অংশটুকু, যে un যদি vn minus 1 minus vn বলা যায়, তাহলে আসলে Sn টাকে আমি এভাবে লিখতে পারি যে এটা আসলে একটা কনস্ট্যান্ট মাইনাস vn, কারণ v0 এটা একটা কনস্ট্যান্ট। আর যদি কখনো এরকম থাকে যে un এটাকে লিখতে পারছি vn minus vn minus 1, তখন Sn কে বলা যেতে পারে vn প্লাস কনস্ট্যান্ট। কেন প্লাস বললেন ভাইয়া, কেন মাইনাস কনস্ট্যান্ট বললেন না? কারণ এতে কিছু যায় আসে না। আসলে যদি v0 টা একটা কনস্ট্যান্ট হয় তাহলে মাইনাস v0 সেটাও একটা কনস্ট্যান্টই থাকবে, মাইনাস v0 অবশ্যই কনস্ট্যান্ট হবে। তাহলে আমরা এখানে c কে এইভাবে ডিফাইন করছি, যেখানে c হচ্ছে মাইনাস v0। এই আইডিয়াটা থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা আমরা একটু পরে খেয়াল করব, যে এখানে c এটা হচ্ছে মাইনাস v0, এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। ওকে, এটা জেনে আমাদের কি লাভটা হলো আমরা এখন দেখি। যে আমরা অনেকেই ইন্টারমিডিয়েটে সি এর পদ্ধতি শিখে এসেছি, সেই পদ্ধতিটা আমরা আলাদা একটু এখানে ঝালাই করে নিই যে সেই পদ্ধতি কি বলেছিল এবং সেটা কেন বলেছিল, সেটা আমরা একটু আগে যেটা বলেছি সেখান থেকে ব্যাখ্যা করতে পারবো। আমাদের ধারাটা ছিল এরকম 1 4 7 4 7 10 7 10 13 এরকম একটা ধারা ছিল আমাদের। এই ধারার un যেটা ছিল সেটা আমি এখন সরাসরি লিখে ফেলছি, সাইজেন -2 সাইজেন +1 এবং সাইজেন +4। এটা ছিল আমাদের ধারা un। এই অবস্থায় যদি c ধরে করতে হয় তখন নিয়মটা আমি শিখে ফেলি, তারপর বোঝাবো যে কেন এরকম করতে হয়। c ধরার নিয়ম, c কেন ধরতে হয় বা কেন ধরতে হয় সেটা আমরা একটু পরে বলবো। Sn হবে c প্লাস, চেঞ্জগুলো খেয়াল করো, c প্লাস যা আছে সাইজেন -2 সাইজেন +1 এর পরবর্তী প্রজন্মকে ডাক দাও। মানে কি? মানে হচ্ছে -2 +1 +4 কত করে বাড়ছে? প্রতিবার 3 করে, আরো 3 যদি বাড়াবো তাহলে কত আসে? সাইজেন +7 বাই নিচে এই মুহূর্তে কতগুলো টার্ম আছে এখানে? 4টি, 1 2 3 4, এই মুহূর্তের পদ সংখ্যা, তার সঙ্গে প্রত্যেকবার কত করে বাড়ছে সেগুলো। এই 3 করে বেড়েছে প্রত্যেকবার। তাহলে এখন আমরা এই জিনিসটা একটু খেয়াল করি। Sn হবে c প্লাস সাইজেন -2 ইনটু সাইজেন +1 সাইজেন +4 সাইজেন +7 বাই 4 ইনটু 3। এরপর আমরা যে কাজটা করতে পারি, যখন n = 0 তখন Sn = 0। অনেকে এটা নিয়ে অনেক বেশি আপত্তি করে, এটা নিয়ে আপত্তি করার আসলে কিছু নেই। ইনফ্যাক্ট এইটাকে বেস ধরেই আমাদের ধারা যোগফল শুরু করা হয়, যে যখন কোনো পদ ছিল না তখন Sn এর মানটা 0 ছিল, আমরা তারপর থেকে সমস্ত কিছু যোগ করছি। আমাদের কিছু যখন ছিল না তখন কত থেকে আমি শুরু করব, এই বেসটা আগে থেকে জানাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা অনেক বেশি ম্যাথমেটিক্যালি এবং ফিলোসফিক্যালি এটা ব্যাখ্যা করা যায় যে এটা কেন অনেক বেশি ইম্পর্টেন্ট। সুতরাং এইটাকে আমি নিজে একসময় চিন্তা করতাম যে যখন কোনো পদ নেই তখন আমাদের Sn মান 0, এটা আমরা কিভাবে বলতে পারি? ইনফ্যাক্ট আসলে বলা যায় না, বলা যাওয়ার ব্যাপার না। ইনফ্যাক্ট এটাকে ধরে নিয়ে আমাদেরকে ধারা যোগফল বের করতে হয়। আমরা প্রথম অ্যাজাম্পশনই হচ্ছে এটা, যে যখন n = 0 ছিল তখন Sn এর মানটা 0 ছিল, এটা জেনে রাখবো। এটা বলাটা মোটেও ভুল না। এবার আসো
এটা যখন আমি ব্যবহার করব তখন দেখতে পাবো যে s এর মানটা যখন 0, c প্লাস সমস্ত জায়গায় n এর মানটা 0 বসিয়ে দিলে আমি যেটা পাবো সেটা হবে এরকম। সুতরাং এখান থেকে c এর মান যখন পেয়ে যাবো, c এর মানটা এখানে বসিয়ে দিয়ে আমাদের অঙ্ক হয়ে যাবে। কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে কেন আমরা এই কাজটা করলাম, কেন প্রথমে c যোগ করলাম, কেন শেষে পরবর্তী প্রজন্মকে ডাক দিলাম, কেন বা নিচে এই মুহূর্তের পদ সংখ্যা দিয়ে গুণ করলাম, ভাগ করলাম এটা, আর এই যে ডিফারেন্স দিয়ে বা গুণ করলাম কেন, এই কেনগুলোর উত্তর কোথায় আমি এখন সেটা একটু দেখাতে চাই যে আসলে কি হচ্ছে সেখানে। ইনফ্যাক্ট একটু আগে যে নিয়মটা আমরা শিখেছি আসলে সেটারই এটা ফলাফল। আমরা দেখি যে ইউএন যদি এরকম হয় আমাদের টার্গেট হচ্ছে যে কোনো উপায়ে হোক এটাকে আমরা এরকম একটা আকৃতিতে প্রকাশ করতে চাই। আগে আমরা টার্গেটটা ব্যাখ্যা করে নিলাম, আমরা কি চাই, আমরা এটা অন্তরায়ন করতে চাই vn - vn - 1 এরকম একটা আকারে আমি এটাকে প্রকাশ করে ছাড়ব। কিভাবে প্রকাশ করতে পারি সেটার দিকে তাকাই। ধরা যাক এই অংশটাকে আমি যেটা করলাম, এই যে পার্টটা আছে 3 - 2 3 + 1 3 + 4, এর পরবর্তী প্রজন্ম কি আছে 3 + 7, মানে এর আরো পরে। আর এর সবার আরো আগে কে ছিল, এখানে 3 - 2 তারও আগে। তার মানে আগে মানে কত আগে, 3 আগে, কারণ প্রত্যেকবার 3 3 করে চেঞ্জ হচ্ছে। 3 - 2 থেকে 3 বাড়লে 1 হয়, এই 1 থেকে 3 বাড়লে 4 হয়, 4 থেকে আরো 3 বাড়লে 7 হয়, কিন্তু আরো এই 3 কমলে কি আসে 3 - 5 হয়, -2 থেকে আরো 3 কমিয়ে ফেললাম। এখন আমি লক্ষ্য করি আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এই পুরো জিনিসটার সাথে আমি কিছু একটা জিনিস গুণ করছি। কি গুণ করছি, পরবর্তী প্রজন্ম এটার পরে যে আসতে পারে এবং এরও আগে যে ছিল সেই জিনিসটা, মানে হচ্ছে 3 - 5। খুব ভালো করে খেয়াল করো কেন আমরা এটা করছি, কারণ হচ্ছে আমরা চাই এই জিনিসটাকে vn - vn - 1 এরকম একটা আকৃতিতে প্রকাশ করতে। এটা করার জন্যই আমরা এই কাজটা করছি। পুরোটার সাথে আমরা এর পরবর্তী প্রজন্ম মাইনাস আরো আগে যে ছিল সেটাকে আমরা গুণ করে দিলাম। এখন দেখো এখানে এক্সট্রা কত জিনিস গুণ হলো, এক্সট্রা কত গুণ হলো, 3 + 7 - 3 - 5 কাটাকাটি করলে এখানে আসলে 12 থাকে। এই যে 7 + 5 12, সেই 12 দিয়ে আমরা ভাগ করে দিলাম। পুরো জিনিসের সাথে 12 দিয়ে গুণ করেছি, 12 দিয়ে আমরা ভাগ করেছি। সো যা ছিল তাই আছে, অপরিবর্তিত আছে পুরো জিনিসটা। এবারে আমরা এই পুরো জিনিসটাকে দুইটা পার্টে ভাগ করে ফেলি। এটার সাথে একবার এই অংশটাকে গুণ দিই, পুরো অংশটার সাথে আরেকবার এই পার্টটাকে গুণ দিই। তাহলে কি আসে 3 - 2 3 + 1 3 + 4, তার সঙ্গে 3 + 7 মাইনাস এই 3 - 5 কে আমি একটু আগে লিখি, 3 - 5 তার সঙ্গে 3 - 2 3 + 1 3 + 4 by 12। এবারে খুবই লক্ষণীয় ব্যাপার এই যে অলরেডি আমরা যা চাচ্ছিলাম সেটা পেয়ে গেছি। মানে কি আমরা vn - vn - 1 আকারে লিখতে যাচ্ছিলাম সেই জিনিসটা আমরা এর মধ্যে পেয়ে গেছি। মানে কি দেখা যাক এইখানে যে টার্মগুলো আছে এদের যে কোনো জায়গায় আমি যদি n এর জায়গায় n - 1টা বসিয়ে দিই, মানে কি তাহলে আমরা যেটা চাচ্ছিলাম সেই ফর্মটাকে আমরা প্রকাশ করতে পেরেছি। কারণ এখন এই জিনিসটাকে আমি যদি vn বলি এটাকে অবশ্যই vn - 1 বলতে হবে। কেন, কারণ হচ্ছে যে এখানে n এর জায়গায় আমি যদি n - 1 বসাই তাহলে কি পাওয়া যাচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে এটা 3 - 5। n এর জায়গায় n - 1 বসালে পাওয়া যাচ্ছে এই টার্মটা। ঠিক একই ভাবে 3 + 1 এর এখানে n এর জায়গায় যদি n - 1 বসানো যায় তাহলে পাওয়া যাবে এই পদটা, এবং 3 + 4 এর এখানে n এর জায়গায় n - 1 বসালে পাওয়া যাবে এইটা, 3 + 7 এর এখানে n এর জায়গায় n - 1 বসালে পাওয়া যাবে এই পদটা। এখন কথা আছে এই পুরো সিস্টেমটা অবশ্যই তখনই ব্যবহার করা যাবে, c এর পুরো পদ্ধতিটা তখনই ব্যবহার করা যাবে যদি n এর সহগ un এর ভিতরে n এর সহগ এবং পরপর দুটি পদের ধ্রুবপদের অন্তর সমান হয়। c ব্যবহার করা যাবে যদি u এর মধ্যে n এর সহগ এবং পরপর দুটি পদের ধ্রুবপদের অন্তর সমান হয়। এর মানে কি, এর মানে হচ্ছে যে এই যে un ছিল আমাদের, এটা হচ্ছে un, আমরা এখানে c ব্যবহার করতে পারতাম না যদি না এই ঘটনাটা ঠিক থাকতো। এখানে কি ঠিক আছে যে হ্যাঁ n এর সহগ আছে 3,
এবং এই দুটো পদের মধ্যে ডিফারেন্স কত আছে -2 থেকে +1 কত বেড়েছে 3 বেড়েছে 1 থেকে 4 3 বেড়েছে অর্থাৎ এই ডিফারেন্সগুলো 3 এর সহগ 3 এরকম যদি কেস হয় তাহলে কি হয় তাহলে সুবিধাটা যেটা হয় সেটা হচ্ছে যে এর জায়গায় যদি n+1 বসানো যায় তাহলে এই পদটা পাওয়া যায় দেখা যাক এই সাইজের +2 -1 এখানে n এর জায়গায় n+1 বসালেই আমরা এই পরের পদটা পেয়ে যাব অর্থাৎ এখানে যেটা ছিল যে এখানে ছিল সাইজের -2 আমরা এখানে যদি n এর জায়গায় n+1 বসাই তাহলে পাবো সাইজের +1 যদি এখানে n এর জায়গায় n+1 বসানো যায় তাহলে পাওয়া যাবে সাইজের +4 এবং এই ঘটনা যদি ঠিক থাকে তখনই আসলে এই যে এইখানে আমরা যেটাকে vn আর vn-1 বলতে চেয়েছিলাম সেই কথাটা ঠিক থাকবে যদি এই ঘটনাটা সত্যি হয় এই জন্যই আসলে এই শর্তটা বেশি ইম্পর্টেন্ট এখানে আচ্ছা এবার আমরা লক্ষ্য করি তাহলে যে এখন এইটাকে আমরা যদি নাম দেই এটা হচ্ছে vn তাহলে ওইটা হবে vn-1 আমরা জানি ইভেন যদি vn-1 এরকম একটা ফর্মে প্রকাশ করা যায় তাহলে অবশ্যই s এর মান হবে তখন vn v0 এবং আমরা জানি যে এই -v0 এই জিনিসটাকে আমরা বলতে পারি c অর্থাৎ আমাদের দাঁড়াচ্ছে vn + c বা c + vn এখন এই যে vn সেই vn টা আসলে কোনটা vn হচ্ছে এই পার্টটা আমরা এই পার্টটা দিকে এখন ভালো করে লক্ষ্য করে দেখি যে এই পার্টটা আসলে কি এইটা হচ্ছে ইভেন এর নরমাল অংশটা সাইজের -2 সাইজের +1 সাইজের +4 এটা ছিল ইভেন তার সঙ্গে আমরা একটা নতুন প্রজন্মকে লাভ দিয়েছি আমরা আগে সি এর সময় বলেছিলাম কি কাজ করতে হয় সাইজের +7 এবং নিচে যেটা করেছিলাম আমরা নিচে বলেছিলাম যে এই কাজটা সেটা ছিল কি যে এখন কতগুলো টার্ম আছে 4 তার সঙ্গে ডিফারেন্স যত 3 সেটা করতে হবে কিন্তু এখানে আমরা 12 পেয়েছিলাম এই 12 কে কিভাবে 4 আর 3 এর গুণফল হিসেবে চিন্তা করা যায় চিন্তাটা কিভাবে করা যায় সেটা অনেক সুন্দর করে বলা যায় যে আসলে এই 12টা কি ছিল এই 12 এর আসল পরিচয়টা কি আসলে এই 12 এর পরিচয় হচ্ছে তাকে আমরা পেয়েছিলাম এই জায়গা থেকে যখন সাইজেন -7 সাইজেন -5 করেছিলাম আমরা তার মানে এটা হচ্ছে সাইজেন -7 এবং সাইজেন -5 তাদের ডিফারেন্সটা আমরা একটু ভালো করে খেয়াল করি আমাদের নরমাল যে অবস্থাটা ছিল নরমাল যে ইভেন ছিল সেটা চেহারা ছিল এরকম দেখতে তো সাইজের +5 আসলে কোথায় এই সাইজের -2 এর আগে আর সাইজের +7 সেটা কোথায় সেটা হচ্ছে এই সাইজের +4 এর পরে তো এখন যখন আমরা এই দুটো পদের মধ্যে ডিফারেন্স বের করতে যাচ্ছি আমরা খেয়াল করি যে আসলে আমাদেরকে প্রত্যেকবার 3 করে বাড়তে হচ্ছে -5 থেকে -2 হওয়া মানে 3 বেড়েছে আরো 3 বেড়েছে আরো 3 বেড়েছে আরো 3 বেড়েছে আমাদেরকে 4 বার লাফ দিতে হয়েছে 1 2 3 4 প্রতি লাফে বেড়েছে 3 করে এইজন্য আমরা বলছি এই 12 হচ্ছে 4 * 3 চারটা লাফ আর প্রত্যেকটা লাফে 3 করে বেড়েছে এই হচ্ছে তোমার 4 * 3 এই জিনিসটা সুন্দর ব্যাখ্যা আচ্ছা এটা ছিল যখন আমরা উপরে কোনো জিনিস এই যে উপরে এরকম একটা আকৃতিতে থাকবে সেই অবস্থায় এবং আবার আমি বলে দিচ্ছি যে এই পদ্ধতি ব্যবহার করা সম্ভব তখনই যদি আমরা দেখি যে n এর সহগ এবং এই পরপর দুটো পদের ডিফারেন্স যেটা সেই জিনিসটা সব জায়গায় সমান আছে যদি সমান না থাকে তাহলে আমরা সমান বানিয়ে নেব কি রকম যদি এরকম না হয় যদি দেওয়া থাকবে এরকম n * n + 2 * n + 4 এই অবস্থায় থাকলে দেখে তো মনে হচ্ছে যে কত সুন্দর একটা ফর্মে আছে n + 2 ওই ডিফারেন্স তো সমানই আছে এখানে 2 করে বাড়ছে এখানে 2 করে বেড়েছে বাট এটা হবে না কেন হবে না কারণ এখানে n এর সহগ হতে হবে 2 কই এর সহগ এখানে 2 নাই এর সহগ এখানে 1 আছে এই যে প্রত্যেক জায়গায় এর সহগ 1 কিন্তু ডিফারেন্স হচ্ছে 2 করে তাহলে এটাকে কি করতে হবে আগে সাজিয়ে নিতে হবে কত করে বাড়তে হবে 1 করে বাড়তে হবে কারণ n এর সহগ যত আছে ওকে ঠিক তত করে বাড়তে হবে তাহলে আমি কি করতে পারি এখানে আমি যেটা করতে পারি এটাকে জোর করে ওই অবস্থায় নিয়ে যেতে পারি একটা ভালো উপায় এখানে হতে পারে এমন যে আমি জানি যে পরপর তিনটা যদি গুণ আকারে হয় তাহলে এরকম একটা জিনিস এখানে আসবে n * n + 1 * n + 2 তো আমরা দেখতে পাচ্ছি n আর n + 2 দুটাই আছে তাহলে n + 1 এই জিনিসটাকে আমরা যদি n + 4 যেটা আছে এটাকে n + 1 + 3 এরকম একটা আকৃতিতে প্রকাশ করে ফেলি যেটা পাওয়া যাবে সেটা চেহারা এরকম n * n + 2 * n + 1 তার সঙ্গে এই 3 নিলে আমরা পুরো জিনিসটার সাথে একবার n + 1 কে গুণ করলাম পুরোটার সাথে একবার 3 কে গুণ করব তাহলে 3n * n + 2 এর সাথে 3 কে গুণ করলাম এবার যেটা আসলো সেটা চেহারা হচ্ছে এরকম ট্রাইজেন এখানে এক্সট্রা একটা পার্ট আমরা পাচ্ছি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে n * n + 1 * n + 2 প্লাস ট্রাইজেন * n + 1 তার সঙ্গে এখানে ট্রাইজেন এই হচ্ছে পুরো ইভেন এর মানটা ইভেন যখন আমরা এরকম পেয়ে গেছি এখন আমরা খেয়াল করি এদের প্রত্যেকটা পার্ট যেগুলো আছে এই ধ্রুবপদগুলোকে নিয়ে চিন্তা করার দরকার নাই এটাকে n এর সহগ ভাবার তেমন কিছু দরকার নাই জাস্ট এটাকে ধ্রুবপদ হিসেবে বাইরে একটা ধ্রুবপদ দিয়ে পুরো জিনিসটা গুণ আকারে আছে এরকম চিন্তা করলে চলবে
তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এখন যে পার্টগুলো আছে এরা সবাই c এর ফর্মটা মেনে চলে, তখন আমরা এখান থেকে un থেকে এখন c ধরতে পারবো। অতএব c ইকুয়াল টু হবে sn ইকুয়াল টু হবে c প্লাস n ইনটু n প্লাস 1 ইনটু n প্লাস 2। তারপর যেগুলো বলেছিলাম যে পরবর্তী প্রজন্ম তার নিচে হবে এখন কতগুলো পদ আছে ইনটু ডিফারেন্স কতগুলো করে আছে, তার সঙ্গে এরপরের বাদবাকি যেগুলো আছে সেগুলো আমরা লিখে ফেললে পেয়ে যাবো। এই হচ্ছে c এর পদ্ধতিগুলো। এবারে আমরা আসবো যে c এর আরেকটা ফর্ম যখন 1 বাই আকারে থাকবে তখন আমরা কিভাবে করব। তখন আসলে আমরা সেম জিনিসটাই করব বাট একটু কায়দা করে, মানে কি ধরা যাক আমাদের এরকম একটা ধারা দেওয়া আছে, এখন একটু আগে যেটা ছিল সেটাকে এখন আমরা 1 বাই আকারে লিখতে চিন্তা করি। ধরা যাক ধারাটা হচ্ছে এরকম 1/147 1/4 7 10 এরকম করে করে। তাহলে un যেটা হবে সেটা হচ্ছে এরকম 1/1000 - 2 1000 + 1 1000 + 4। এবারে আমরা দেখতে চাই এখান থেকে sn টা কত হবে। এইবার sn এর নিয়ম যেটা হবে সেটা হচ্ছে c মাইনাস, চেঞ্জগুলো মাথার মধ্যে খেয়াল রাখো। আগেরবার বলেছিলাম c প্লাস, এবারে c মাইনাস, এটা ইম্পর্টেন্ট বিষয়। তাহলে এখানে c মাইনাস হবে এবং তারপরে আমরা যেটা করব আগেরবার যে কাজটা করেছিলাম শেষে একটা জিনিস এক্সট্রা যোগ করেছিলাম, এবার যেটা করব প্রথম থেকে একটা জিনিস উড়িয়ে দেব, মানে কি এটাকে ফেলে দেব, উড়িয়ে দাও। আগেরবার শেষে একটা নতুন জিনিস অ্যাড করেছিলাম, এবার প্রথম থেকে একটা জিনিস উড়িয়ে দিলাম প্রথম থেকে। আচ্ছা, তার সঙ্গে এইবার একটা ছোট ব্যাপার আছে, সেই ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে আগের মতোই এখন কতগুলো টার্ম আছে সেটা দুইটা টার্ম আছে নিচে এবং প্রত্যেকবার বাড়ছে 3 করে। এটাই হচ্ছে এই অবস্থায় sn এর মান। আর তারপর আমরা তো জানি যখন n = 0 তখন sn = 0, এটাকে আমরা ইউজ করলে পেয়ে যাব c এর ভ্যালুটা কত। n = যদি 0 হয় sn এর মান হবে 0, সুতরাং c - 1/2 * 3, n এর মান যদি 0 হয়ে যায় এখানে হবে 1 * 4। তাহলে এখান থেকে আমরা c এর ভ্যালুটা পেয়ে যাব, সেই মানটা এখানে বসিয়ে দিলে sn এর মানটা পাওয়া যাবে। তো এখন কথা হচ্ছে আবার সেই একই প্রশ্ন, কেন এই ফর্মুলাটা এরকম হলো যে প্রথম থেকে একটাকে উড়াই দিতে হবে আর এর নিচে একটা এরকম করে করে 2 আর 3 গুণ করতে হবে, কেন এরকম জিনিসটা আসলো? আচ্ছা, তার আগে একটা জিনিস বলে ফেলি যে এই c এর পদ্ধতিতে এরকম ফর্মে ব্যবহার করা যাবে যদি এবং কেবল যদি এই যে এটা তো অবশ্যই সত্যি যে n এর ডিফারেন্স এখানকার পরপর দুইটা পদের যে ডিফারেন্সটা, যে পরপর দুইটা পদের ডিফারেন্স যা হবে n এর সহগের সমান হবে সেটা তো থাকবেই। আর একটা ব্যাপার হচ্ছে উপরে এখানে কোনো n ওয়ালা জিনিস থাকতে পারবে না, উপরে পুরোপুরি কনস্ট্যান্ট থাকতে হবে, এখানে কোনো n এর জিনিস থাকতে পারবে না, আমাদের লগ এর মধ্যে n ওয়ালা কোনো কিছু থাকা যাবে না। তো এখন আমরা একটু লক্ষ্য করি যে যেটা আমরা পেয়েছি এটা কিভাবে আসলো। ইনফ্যাক্ট এটাও আগে যেভাবে আমরা চিন্তা করেছিলাম, এখনো আমার টার্গেট হচ্ছে এই un কে vn - 1 - vn এরকম একটা আকৃতিতে প্রকাশ করা। আগেবার আমরা vn - vn - 1 এমন আকৃতিতে প্রকাশ করেছিলাম, এবার আমরা প্রকাশ করব vn - 1 - vn এরকম একটা আকৃতিতে। তো আমাদের যেটা দেওয়া ছিল সেই ফর্মটা ছিল এরকম দেখতে, সাইজের -2 সাইজের +1 এবং সাইজের +4। এটাকে আমাদের টার্গেট হলো এরকম একটা আকৃতিতে প্রকাশ করা। তার জন্য আমরা যেটা করছি এদের মধ্যে সবচেয়ে শেষে যে আছে সেটাকে লিখলাম উপরে মাইনাস, এদের মধ্যে সবার প্রথমে যে আছে সাইজের -2 বাই নিচে পুরোটা। এখন দুইটাকে আলাদা পার্ট করে দিলে সাইজের +4 বাই পুরোটা, তখন এই সাইজের +4 আর সাইজের +4 কেটে যাবে, কেটে গেলে থাকবে 1/সাইজের -2 * সাইজের +1 মাইনাস সাইজের -2 নিচের দিকে পুরোটা নেওয়া যায়, তখন প্রথম থেকে কেটে যাবে সাইজের -2 বাদ বাকি যেটা থাকবে সেটা হচ্ছে এরকম দেখতে। এইবার লক্ষ্য করে দেখো আমরা যা চাচ্ছিলাম সেটা পেয়ে গেছি। এখন এই লজিকে যদি বলা যায় vn, তাহলে এইটা হবে vn - 1, কারণ এইটাকে দেখো এটা বড় বড় রাখছে না, এই যে +1 আর এখানে -2, সো এটাকে যদি বলা যায় vn, এটা যদি n এর ফাংশন হয় এটা হবে n - 1 এর ফাংশন, মানে কি যে ওকে v of n যদি এটা হয় n এর জায়গায় n - 1 বসাও, 3 * n - 1 + 1, তাহলে হবে সাইজের -2, অর্থাৎ n এর জায়গায় n - 1 বসালে এটা পাওয়া যাবে আর এখানে n এর জায়গায় n - 1 বসালে এটা পাওয়া যাবে, তখন পাওয়া যাচ্ছে এটা vn - 1। অর্থাৎ আমরা যা চাচ্ছিলাম সেটা পেয়ে গেছি, vn - 1 - vn, অতএব sn হবে v0 - vn। আমরা জানি যে un যদি vn - 1 - vn হয় তাহলে sn হয় v0 - vn। আর এই v0 টা তো একটা কনস্ট্যান্ট জিনিস, সুতরাং এটাকে বলতে পারি c মাইনাস vn কত, vn টা কোথা থেকে পাওয়া যাবে, vn কই, এই যে vn, আমরা এটাকে vn ধরেছি,
কিন্তু সেখানে একটা অন্যায় আমরা করেছি, সেটা কি? অন্যায়টা হচ্ছে এই যে ডিফারেন্স যখন ছিল প্রত্যেকবারে এই যে এখানে 4 থেকে 2 বাদ দিলে, 4 থেকে -2 বাদ দিলে আসলে 6 থাকে, এই 6টা সব জায়গায় থাকবে। তাহলে আমরা যেই পার্টগুলো এক্সট্রা দেখতে পাচ্ছি সেগুলো এখন খেয়াল করি। এই পুরো জিনিসটার দিকে তাকাই আর ইউএন এর দিকে তাকাই। ইউএন এর সাথে এটা চেঞ্জ কি কি আছে? ওকে, ইউএন থেকে প্রথম যেটা ছিল সেই পার্টটাকে আমরা উড়িয়ে দিয়েছি, নাই। আর একদম সামনে আমরা 6 নিয়েছি। 6টা কোথা থেকে আসলো? 6 এর ব্যাখ্যাটা কি? 6 আসলে কোথা থেকে আসছে? 6 আসছে এই দুটো ডিফারেন্স থেকে, এই সাইজেন +4 আর সাইজেন -2। আমরা আগের মতো করে লক্ষ্য করি যে এখানে সাইজেন -2 থেকে সাইজেন +4 হতে কতবার লাভ দিতে হয়েছে? এখানে লাভ দিতে হয়েছে দুইটা লাভ দিতে হয়েছে। প্রত্যেকটা লাফে বেড়েছে সে কত করে? 3 করে। তার মানে এই 6 এর পরিচয় হচ্ছে দুইটা লাফ ইনটু প্রতিটা লাফে বেড়েছে 3 করে, 2 × 3। এই হচ্ছে 6 এর ব্যাখ্যা। আর প্রতি দুইটা লাভ দিতে হয়েছে, সেই দুইটাই আসলে এই যে এখানে দুইটা জায়গায়, এই যে একবার ওখানে লাভ দিতে হয়েছে, একবার ওখানে লাভ দিতে হয়েছে। তার মানে যতগুলো পদ আছে এখানে আসলে সেই প্রত্যেকটা পদ যত সংখ্যা সেই সংখ্যাটাই এখানে হবে। এই একটা লাভ, এই একটা লাভ। আচ্ছা, তো এবারে আমরা এই অংশটুকু দেখে ফেললাম। সি এর পার্টটা নিয়ে আমরা আর তেমন চিন্তা করব না। এখানে আরেকটা জিনিস একটু দেখে ফেলা যাক। যদি উপরে কখনো এন থাকে তখন আমরা কি করব? যদি এরকম হয় ধারাটা যে উপরেও কিছু দেওয়া আছে 2/135 4/357 6/579, আমরা দেখতে পাচ্ছি। একটু চিন্তা করলে দেখা যাবে যে যদি এখানে ওই 2 4 6 গুলো না থাকতো খুব সহজে এটা করা যেত, বাট পুরো ঝামেলা পাকিয়েছে। তো ওই ঝামেলাগুলোকে আমরা দূর করার চেষ্টা করব, প্রাণপণ চেষ্টা করব আমরা। তার আগে একটু লক্ষ্য করে নেওয়া যাক যে আসলে কি আছে এখানে। ডিফারেন্স 2 2 করে, সো 2n - 1 2n + 1 2n + 3। এটাই হচ্ছে ধারার n তম পদ। আমরা আগে এই নিয়ম অনেকবার শিখিয়েছি কিভাবে দ্রুত n তম পদ বের করতে হয়। তো প্রথম যে কাজটা করতে হবে আসলে যে উপরে n-টাকে রাখা যাবে না। উপরে n-টাকে না রাখতে গেলে কি করতে হবে? প্রথম থেকে কিংবা শেষ থেকে সরিয়ে দেওয়া ভালো। আমি সবসময় শেষের কথা আমি না বলি যে শেষ থেকে সরানোর দরকার নাই, সব চিন্তা করার সময় প্রথম থেকেই সরাই। কারণ এর আগে আমরা সি এর সময় সরিয়েছিলাম প্রথম থেকে, যাতে এখানেও প্রথম থেকে সরালে মাঝে মধ্যে সবসময় প্রথমের ব্যাপারটাই থাক। মানে শেষ থেকে যদি সরানো যায় এই ব্যাপারটা মাথার মধ্যে আনার দরকার নেই, কনফিউশন বাড়তে পারে। আমরা সবসময় প্রথমের অংশটাই নিই, শেষ থেকে অংশটা সরানো যায়। আমরা প্রথমটা নিয়ে কাজ করি। আমরা প্রথমটাকে সরাতে চাই, তাই উপরের পার্টটাকে প্রথমটার মতো করে লিখলাম 2n - 1। যদি এখানে সাইজেন হতো তখন কি করতাম? সাইজেন থাকলে কি করতাম? সাইজেন থাকলে দরকার হয় জোর করে বানিয়ে নিতাম এরকম করে 3/2 × 2n - 1। তখন আসতো এই যে এইটাকে গুণ করে দিলে আসলে কত আসতো? এই সাইজেন -3/2 তার সাথে আরো 3/2 যোগ করে দিতাম, তাহলে আমরা উপরের সাইজের অংশটা পেয়ে যেতাম। অর্থাৎ আমার টার্গেট হচ্ছে ভিতরে এইরকম একটা জিনিস আনতেই হবে, এটা হচ্ছে টার্গেট। যাই হোক, আমাদের এখানে অবশ্য চয়েস ছিল। তাহলে এখন দুইটা পার্টে যদি ভাগ করে নেওয়া যায়, এটা নিচে সবাইকে দিয়ে দিলে পাওয়া যাবে 1/2n + 1 2n + 3 প্লাস পুরোটা 1/2n - 1 2n + 1 2n + 3। আমরা লক্ষ্য করি যে এখন আমরা সেই রকম একটা পদ্ধতিতে পর্যায়ে চলে গেছি যখন সবগুলো ব্যবহার করা যাবে। আমরা সি এর পদ্ধতিটা এখানে ব্যবহার করতে পারি। তাহলে অতএব এস এর মানটা যেটা পাওয়া যাবে c মাইনাস একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই, পুরোটাকে আমরা তার মাঝখানে রাখবো। এটার জন্য কত আসবে? উড়িয়ে দিলাম প্রথম পার্টটাকে, এখন আছে 1 করে, প্রত্যেকবার ডিফারেন্স হচ্ছে 2 করে 1/, উড়িয়ে দিলাম, এখন ডিফারেন্স 2 করে এবং পদ সংখ্যা এখানে 2টা। এবার সি এর মানটা বের করতে হবে কিভাবে? যখন এর মান 0 তখন ইউ এর মানটা, এস এর মানটা তখন 0, সেটা ব্যবহার করলে আমরা সি এর মানটা পেয়ে যাব। আচ্ছা, এবারে আমরা আরো কিছু ধরনের জিনিস নিয়ে কাজ করব। ধারার মধ্যে আরো বেশ কয়েকটা টাইপের অঙ্ক আছে, যেমন সেখানে আমরা ই এর অঙ্ক করব। আচ্ছা, ই এর ধারা নিয়ে যখন আমরা কাজ করব, আচ্ছা তার আগে আরো কয়েকটা ধারা নিয়ে আমরা কাজ করি। এই ই এর ধারা নিয়ে কাজ করবার আগে আমরা সমান্তর গুণোত্তর একসাথে যেগুলো আছে সেগুলো নিয়ে একটু কাজ করি। সমান্তর গুণোত্তর ধারা, এই ধরনের কেসগুলোতে আমরা একটা অঙ্ক নিয়ে চিন্তা করি, তাহলে খুব সহজে বোঝা যাবে।
ধরা যাক এরকম একটা অঙ্ক নিয়ে আমাদের কাজ করতে হবে 5/2 8/2 স্কয়ার 11/2 কিউব 14/2 টু দি পাওয়ার 4 এরকম একটা অঙ্ক। আমরা লক্ষ্য করি যে নিচে যে ধারাগুলো আছে সেগুলো প্রত্যেকবার 2 করে করে গুণ হচ্ছে 2 2 স্কয়ার 2 কিউব 2 টু দি পাওয়ার 4 প্রত্যেকবার 2 করে গুণ হচ্ছে। আর উপরে যারা আছে তারা প্রত্যেকবার 3 করে করে যোগ হচ্ছে 5 থেকে 3 যোগ হলে 8 হয় 8 থেকে আরো 3 যোগ হলে 11 আরো 3 যোগ হলে 14। তো এরকম ধারণার ক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটা করব সেটা অবশ্যই ইউএন বের করে নেওয়া। এই ধারণার ইউএন কত হবে সেটা আমরা দেখি। ইউএন এর জন্য আমরা উপরে লক্ষ্য করি 5 8 11 প্রত্যেকবার 3 করে করে বাড়ছে। সো সাইজের +2 5 বাড়াতে হলে 2 লাগে, 3 থেকে 5 বাড়াতে গেলে 2 লাগে +2। আর নিচে প্রত্যেকবার কত করে করে গুণ হচ্ছে 2 করে করে গুণ হচ্ছে। এখানে পাওয়ারের ব্যাপার আছে। আমরা লক্ষ্য করি যে 1 নাম্বার পদে 2 এর পাওয়ার 2 টু দি পাওয়ার 1, 2 নাম্বার পদে 2 টু দি পাওয়ার 2, 3 নাম্বার পদে 2 টু দি পাওয়ার 3, 4 নাম্বার পদে 2 টু দি পাওয়ার 4 আর n নাম্বার পদে 2 টু দি পাওয়ার n। এটাই হচ্ছে ইউ এন। যখন আমরা এই ধারার ইউএন পেয়ে গেছি এখন আমাদের টার্গেট হচ্ছে এসএন বের করা। সরাসরি এই ইউএন থেকে এসএন বের করাটা অনেক টাফ। তার জন্য আমরা যে কাজগুলো করি সেটা হচ্ছে যে এইটাকে নিয়ে একটু কাজ করি। কিভাবে কাজ করি আমরা আগে লিখে নিই যে ওকে ধরা যাক আমাদের এসএন হচ্ছে এরকম 5/2 8/2 স্কয়ার 11/2 কিউব এমন করতে করতে শেষটা হচ্ছে সাইজের +2/2 টু দি পাওয়ার n এই পর্যন্ত। এরকম কেসগুলোতে প্রথমে আমরা যেটা করে নিই সেটা হচ্ছে সবাইকে এখানে যারা যারা আছে তাদের সবাইকে আমরা হাফ দিয়ে গুণ করে দিই। হাফ মানে কি যে নিচে যেটা আছে সেই জিনিসটা দিয়ে গুণ করে দিই। গুণ করে দিয়ে লাভটা কি হচ্ছে এটা হচ্ছে 5/2 স্কয়ার এবং গুণ করে দিয়ে একটু সরিয়ে লিখি 5/2 হয়ে যাবে 5/2 স্কয়ার। এটা একটু ডানে সরিয়ে লিখলাম। এখানে 2 স্কয়ার এখানে 2 স্কয়ার সেটা মিলানোর চেষ্টা করছি আমরা। এখানে 8/2 কিউব 11/2 টু দি পাওয়ার 4 এমন করতে করতে এর পরে যেটা আসবে সাইজের +2 বাই নিচে টু দি পাওয়ার n +1। আর তার আগের পদটা কত ছিল সাইজের +2 থেকে আরো 3 কমবে কারণ বামে আসলে 3 কমবে ডানে গেলে 3 বাড়ে। এই যে 11 থেকে -11 আগেরটা হচ্ছে 8 মানে 3 কম। তাহলে এটা থেকে 3 কমলে কত আসে সাইজের -1 আর তার নিচে থাকবে টু দি পাওয়ার n। প্রত্যেকবার পাওয়ার আবার 1 করে করে কমছে। তাহলে এখন আমরা এগুলোকে বিয়োগ করে দিই। আমরা যদি বিয়োগ দেই বিয়োগ দিলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে হাফ অফ এসএন। এসএন থেকে অর্ধেক এসএন বাদ দিলে আর অর্ধেক এসএন পড়ে থাকে। এখানে থাকবে 5/2। এবারে এটা থেকে এটা বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 3/2 স্কয়ার। এটা থেকে এটা বাদ দিলে পাওয়া যাবে 3/2 কিউব। এরপরে বাদ দিলে আবারও পাওয়া যাবে 3/2 টু দি পাওয়ার 4 এমন করতে করতে এই পর্যন্ত পাওয়া যাবে 3/2 টু দি পাওয়ার n। এই পার্টটাকে আমরা একটু আলাদা করে রাখি। আর এখানে পাওয়া যাবে উপর থেকে নিচেটা মাইনাস করছি সুতরাং এখানে মাইনাস আসবে একটা সাইজের +2/2 টু দি পাওয়ার n +1। এখন এই পার্টটা আর এই পার্টটা এই দুটো পার্টকে আমরা আলাদা করে ফেলি কারণ ওদের নিয়ে আর তেমন কোনো বড় ভূমিকা নেই। যাদেরকে নিয়ে ভূমিকা আছে তারা হচ্ছে মাঝখানের এই অংশটুকু। এদের থেকে আমরা লক্ষ্য করি এরা নরমাল এখন একটা গুণিত ধারায় পরিণত হয়েছে কারণ এই এটা একটা নরমাল গুণিত ধারা প্রত্যেকবার তারা বাড়ছে হাফ করে করে গুণ হচ্ছে প্রত্যেকবার। 3/2 স্কয়ার সাথে হাফ করে গুণ হলে 3/2 কিউব হয়। তো আমরা 3/2 স্কয়ার যদি কমন নিয়ে নিই তাহলে একটু বুঝতে সুবিধা হতে পারে। এখানে থাকে 1 হাফ 1/2 স্কয়ার এমন করতে করতে এখানে যে লাস্ট টার্মটা থাকবে সেটা হবে 2 টু দি পাওয়ার n - 1। আচ্ছা এখন আমরা কি বলতে পারি যে এখানে কতগুলো টার্ম আছে আসলে 2 টু দি পাওয়ার n - 2। এখানে কতগুলো টার্ম আছে আমরা এখানে লক্ষ্য করি যে এখানে কতগুলো টার্ম থাকবে। যখন 2 স্কয়ার পর্যন্ত গেছি আমি এটুকু দেখলে বোঝা যায় আসলে যে আমি যখন 2 স্কয়ার পর্যন্ত গেছি তখন টার্ম ছিল 3টা, একটা দুইটা তিনটা টার্মে গিয়ে আমি শেষ করছি 2 স্কয়ারে। 4টা টার্ম মিলে 2 কিউবে পৌঁছেছি অর্থাৎ কিউব যখন তখন 4টা টার্ম। যখন n - 2 তখন থাকবে কতগুলো তার চেয়ে এক বেশি তার মানে n - 1টা টার্ম। তার মানে এখানে পদ সংখ্যা হচ্ছে n - 1টা। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যেখানে কতগুলো পদ আছে সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করা। যে এখানে আমরা যখন 2 টু দি পাওয়ার 1 পর্যন্ত তখন আসলে 2টা পদ আছে, 2 টু দি পাওয়ার 2 পর্যন্ত তখন পদ আছে একটা দুইটা তিনটা, যখন 2 টু দি পাওয়ার 3 পর্যন্ত তখন 4টা, যখন n - 2 পর্যন্ত তখন n - 1টা। একটা করে বেশি যত পাওয়ার এখানে আছে তার চেয়ে একটা করে বেশি পর্যন্ত পদ এখানে আছে এখানে। তাহলে আমরা ওই যে পার্টটা পেয়েছি সেটাকে এখন যেটা করব গুণিত ধারা ফর্মুলায় ফেলবো। আমাদের গুণিত ধারা ফর্মুলাটা কেমন ছিল? গুণিত ধারা নরমাল ফর্মুলা যেটা ছিল সেটা চেহারা হচ্ছে এরকম যে ওকে ধারাটা যদি এরকম হয়
a কিউ টু দি পাওয়ার n মাইনাস 1 এই পর্যন্ত যদি হয় আর Sn দাঁড়াবে a ইনটু কিউ টু দি পাওয়ার n মাইনাস 1 বাই কিউ মাইনাস 1। a প্রথম পদ কত 1 লিখলাম না, 1 দিয়ে গুণ করলে কি আর না করলে। এবারে কিউ টু দি পাওয়ার 1 মানে কি, যে এখানে কত করে করে প্রত্যেকবার গুণ হচ্ছে, হাফ করে প্রত্যেকবার গুণ হচ্ছে, হাফ টু দি পাওয়ার এই n আসলে কি কতগুলা পদ আছে সেটা, এখানে এই পদ আছে কতগুলা n মাইনাস 1 টা মাইনাস 1 বাই হাফ মাইনাস 1। এখানে দেখে অনেকেই বলেন দুই রূপ, এই হাফ মাইনাস 1 নেগেটিভ জিনিস চলে আসছে, হাফ টু দি পাওয়ার n মাইনাস 1 এটা তো নেগেটিভ চলে আসছে। তাহলে এক কাজ করি আমরা, তাহলে আমরা উপরে নিচে এইভাবে না লিখে উপরে নিচে যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে এরকম ফর্ম আসবে। ইনফ্যাক্ট এই ফর্ম আর এই ফর্মের মধ্যে কোনোই পার্থক্য নাই। 1 মাইনাস কিউ টু দি পাওয়ার n আমাদেরকে আলাদা করে শেখানো হতো দুইটা ফর্মুলা আমাদের ক্লাস 9 10 এ, যে যদি কিউ এর মানটা যদি বড় হয়, যদি 1 এর থেকে বড় হয়ে যায় তখন এইভাবে লিখতে হবে, যদি কিউ এর মানটা 1 থেকে ছোট হয় তখন এইভাবে লিখতে হবে। আসলে কোনো ব্যাপারই না, এখান থেকে মাইনাস কমন নিলে উপরে নিচে মাইনাস কমন নিলে এই ফর্মুলা চলে আসে, এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এখন যেটা পেয়েছি এটাই হচ্ছে এই ধারা। Sn এখন পাই নাই, কারণ আমরা হাফ দিয়ে গুণ করতে হবে, তাহলে Sn দাঁড়াবে 2 দিয়ে সবাইকে যদি গুণ করে দেওয়া যায় 5 ইনটু এখানে থাকবে 5n প্লাস 2 বাই 2 টু দি পাওয়ার n হয়ে যাবে এখন। তার সঙ্গে সবাইকে যেহেতু আমি 2 দিয়ে গুণ করছি উপরে, আর এখানে থাকবে 3 বাই 2 ইনটু নিচে হাফ, তারপরে ক্যালকুলেশন করলে যা আসে এটাই হবে এই ধারাটা, এই যে এত বড়টা ধারা, এই ধারাটা n তম পদ পর্যন্ত সমষ্টি। আচ্ছা যদি n তম পদ পর্যন্ত সমষ্টি আমরা পেয়ে যাই তখন অসীম পর্যন্ত সমষ্টি পাওয়াটাও আসলে খুব বড় কিছু না। অসীম পর্যন্ত সমষ্টি পেতে গেলে তখন আমরা জাস্ট একটা লিমিট ব্যবহার করব। s n থেকে যদি s ইনফিনিটি বের করতে হয় তখন আমরা বের করতে পারি এইভাবে, s ইনফিনিটি হচ্ছে আসলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি Sn, এখান থেকে আসলে বের করে ফেলা যাবে। তো যাই হোক, সেটাকে আমরা এখান থেকে আর ব্যবহার করার না চেষ্টা করি, বরং আমরা যদি সরাসরি s ইনফিনিটি বের করতে হলে কখনো সমান্তর গুণিত ধারার ক্ষেত্রে সেটাকে ডিরেক্টলি কিভাবে করা যায় সেটা আমরা দেখব। সেটাও একই উপায়, একটু আগে যে ফর্মুলাটা আমাদের ছিল, একটু আগে যে অঙ্কটা আমাদের ছিল, এই অঙ্কটাকে যদি অসীম পর্যন্ত বের করতে বলতো তখন আমরা কিভাবে বের করতাম, তখন আমরা এইভাবে বের করতাম। এখন অসীম পর্যন্ত যাওয়াটা অনেক বেশি সিম্পল। আমরা এক কাজ করি, আমরা সবাইকে আবার হাফ দিয়ে গুণ করি, আগের মতোই হাফ দিয়ে গুণ করে একটু ডানের সরাই লিখি। এখন আমাদের পদে কোনো কমতি পড়বে না, কারণ অসীম পর্যন্ত আছে, যত খুশি তত পাওয়া যাবে, ওইদিকে আর কোনো লিমিট নেই। অসীম থেকে একটা কমে গেলে অসীমই থাকে, s থেকে হাফ s বাদ দিলে এটা হাফ s, আর এখানে এটা সবাই কি থাকবে দেখি আমরা, এটা 5/2 প্লাস 3/2 স্কয়ার 3/2 কিউব 3/2 টু দি পাওয়ার 4 এমন করতে করতে ইনফিনিটি পর্যন্ত। তারপর আমরা দেখি এটা হাফ s, এটা 5/2, আর এই অংশটুকু এখান থেকে 3/2 স্কয়ার কমন নিলাম, 1 প্লাস হাফ প্লাস 1/2 স্কয়ার এমন করতে করতে অসীম পর্যন্ত 5/2 3/4 ইনটু, আমাদের মনে আছে অসীম পর্যন্ত যোগফলের ফর্মুলা ছিল a বাই 1 মাইনাস r। a কত 1 বাই 1 মাইনাস r কত হাফ, প্রতিবার হাফ করে করে গুণ হচ্ছে, তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 5/2 ইনটু প্লাস 3/4 ইনটু এখানে হাফ, তাহলে এখানে থাকবে আসলে 3/2 5/2 বাই 3/2 শেষ পর্যন্ত কত আসে 8/2, দ্যাট মিন্স 4। অতএব s এর মান হবে 8। এটা যেটা আসবে এই পার্টে দাঁড়াবে টোটাল অসীম পর্যন্ত যোগফল। আমরা সমান্তর গুণক ধারার জন্য দেখছি, এবার আমরা দেখতে চাই ই এর ধারা। ই এর ধারা নিয়ে আমরা যখন কাজ করব তার আগে বলে ফেলা যাক e টু দি পাওয়ার x এটা আসলে কি, এটা হচ্ছে 1 প্লাস x বাই 1 ফ্যাক্টরিয়াল x স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল x কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল। এই পার্টটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল সিরিজ বা e টু দি পাওয়ার x এর ধারা। এটা যখন আমরা জানি তখন একটু খেয়াল করি যে e টু দি পাওয়ার x এর ধারায় সবসময় নিচে ফ্যাক্টরিয়াল থাকে, ফ্যাক্টরিয়াল 1 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 3 এরকম জিনিসগুলো থাকবে। সুতরাং e এর মান হচ্ছে 1 প্লাস 1 বাই 1 ফ্যাক্টরিয়াল প্লাস 1 বাই 2 ফ্যাক্টরিয়াল 1 বাই 3 ফ্যাক্টরিয়াল এমন করে করে। আর 1 বাই e যদি আমরা চাই বা e টু দি পাওয়ার -1 তখন এখানে জাস্ট x থেকে -1 বসলে কি আসবে 1 মাইনাস 1 বাই 1 ফ্যাক্টরিয়াল প্লাস 1 বাই 2 ফ্যাক্টরিয়াল মাইনাস 1 বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস 1 বাই 4 ফ্যাক্টরিয়াল এমন করে একবার প্লাস একবার মাইনাস এই পার্টগুলো আসতে থাকবে। তো এবারে
আমরা একটু লক্ষ্য করি যদি কখনো এরকম জিনিস থাকে, ধরা যাক 3/1 * 2, 3/1 * 2, তারপরে 6/1 2 3, 11/1 2 3 4, 18/1 2 3 4 5। ধরা যাক এরকম একটা ধারা আছে, এই ধারাটা অসীম পর্যন্ত সমষ্টি আমাদেরকে বের করতে হবে, এটা অসীমতম সমষ্টি আমাদেরকে বের করতে হবে। তো সেটা করার আগে একটু খেয়াল করি যে এখানে একটা ঝামেলা আগে আছে, সেই অংশটুকু আগে শেষ করে নিই। এটা বুঝতে গেলে মাঝখানে আমরা আরেকটা জিনিস শিখে ফেলবো, সেটা হচ্ছে উপরের দিকে আমরা একটু তাকাই। 3 6 11 18, এই ধারাটার n-তম পদ কত হবে? 3 6 11 18। এরকম কেসে সাধারণত খুব বেশি জটিল কিছু আসে না, তো তারপরও একটু বলি যে এই ধরনের কেসে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিফারেন্স যেগুলো আছে তারা নিজেরাই একটা ধারা। কেমন ধারা? তারা নিজের একটা সমান ধারা। কিরকম? এই যে 3 5 7, এর পরেরটা হবে আসলে 9 ডিফারেন্সে, আর যদি 9 ডিফারেন্স হয় তাহলে যে পরেরটা দাঁড়াবে 27। এরকম কেসে n-তম পদটা কত হবে? যখন ডিফারেন্সগুলোই একটা সমান্তর ধারা তৈরি করে। তো এই ধারার n-তম পদটা কিভাবে বের করতে হয় সেটা আগে শর্টকাট একটা ওয়ে বলি যে এরকম অবস্থায় প্রথমে একটু চেষ্টা করে দেখা ভালো যে n স্কয়ার গুলোর সাথে মিলে কিনা। মানে কি? যে আমরা জানি প্রথম পদটার সাথে আমরা দেখতে চাই 1 স্কয়ার থেকে সে কত দূরে আছে। 1 স্কয়ার কত? 1 স্কয়ার মানে হচ্ছে 1, তার থেকে সে কত দূরে আছে? আমরা বলতে পারি এটা হচ্ছে 1 স্কয়ার প্লাস 2। আমরা 2 স্কয়ার থেকে একটু চিন্তা করি, 2 স্কয়ার মানে হচ্ছে 4, 4 থেকে সে কত দূরে আছে? সেটা 2 দূরে আছে। আমরা খেয়াল করি এটা হচ্ছে 3 স্কয়ার প্লাস 2, এরপরটা আসলে 4 স্কয়ার প্লাস 2, তার মানে আমরা বলতে পারি n-তম পদটা হবে n স্কয়ার প্লাস 2। আসলে এটা ইভেন ঠিকই আছে যে এটা ইভেন হবে আসলে n স্কয়ার প্লাস 2, কিন্তু সরাসরি যে মিলবেই তার কোনো মানে নাই। আমরা কিভাবে তারপরও n-তম পদটা বের করতে পারি? এই ধরনের কেসে n-তম পদ যেভাবে বের করতে হয় সেটা একটু দেখে রাখি আমরা। ধরা যাক যে আরো বড় কিছু বলে দেওয়া আছে যে ধারাটা এরকম 2 5 11 22 30 57, এরকম যে ধারাটা দেওয়া আছে এই ধারাটা 2 5 11 22 30 57। আমরা তখন যে কাজটা করব, আগে এদের মধ্যে ডিফারেন্সটা বের করে ফেলি। 3 6 11 18 27 এগুলো হচ্ছে এদের মধ্যে একটা ডিফারেন্স। আগে এদের ডিফারেন্স বের করে ফেলি, তারপর তাদের ডিফারেন্স আবার বের করি, এরপর এদের ডিফারেন্স আবার বের করি। যখন গিয়ে মিলে গেল, এই যে আমরা এখন দেখতে পাচ্ছি সব জায়গাতেই মিলে গেছে, যখনই মিলে গেল তখন কি আমরা থামবো। এইবার এই যে ধারাটা, এই ধারার n-তম পদটা হবে un ইকুয়াল টু, এই ধারার n-তম পদ হবে un ইকুয়াল টু টু প্লাস a plus n minus 1 into d যেরকম ছিল সেরকম। ওকে, a plus n minus 1 into d, কিন্তু এই পার্টগুলোর জন্য আরো লাগবে। এই পার্টগুলো কি রকম? n minus 1 into n minus 2 by factorial 2 into 3। এইটুকু আগে আমরা এখানে শেষ করে গিয়েছিলাম যখন a plus n minus 1 into d করেছিলাম। এইবার এই 3 এর জন্য এই পার্টটুকু প্লাস এটার জন্য আসবে n minus 1 into n minus 2 into n minus 3 by factorial 3 into 2, যেখানে গিয়ে শেষ হবে। এমন করে এইরকম কেস যদি থাকে সেখানে ইভেন্টটা বের করে ফেলা যায়। আমরা যদি আমাদের যেটা দেওয়া আছে সেটা যদি একটু বের করে দেখাই তাহলে উদাহরণটা একটু বোঝা যাবে। আমরা জানি এটা n-তম পদ হচ্ছে n স্কয়ার প্লাস 2, তো আমাদের ফর্মে এটা আমরা বের করতে পারি কিনা সেটা একটু তাকাই দেখি। তাহলে এটা ডিফারেন্স কত করে আসবে? 3 5 7 2 2। এই ধারা এখন আমরা ইভেন্ট বের করার চেষ্টা করি। ওকে, ইভেন্ট হবে 3 প্লাস n minus 1 into 3 plus n minus 1 into n minus 2 by factorial 2 into 2। তাহলে এটা 3 plus 3 minus 3, তার সঙ্গে এটা কাটা, এখানে যদি ভেঙে দেওয়া যায় কত আসবে? n স্কয়ার minus n minus 2 n plus 2, 3 3 কাটা, 3 কাটা আর n স্কয়ার plus 2, যেটা আমরা আগে সংযোগ করেছিলাম। ওকে, তাহলে এখন আমরা আবার ফিরে আসি এরকম জায়গাটাতে। এই অবস্থায়
un টা কত দাঁড়াচ্ছে n স্কয়ার প্লাস 2 বাই নিচে এটাকে বলা যায় আসলে 2 ফ্যাক্টোরিয়াল, এটা 3 ফ্যাক্টোরিয়াল, এটা 4 ফ্যাক্টোরিয়াল। এক নাম্বার পদে 2 ফ্যাক্টোরিয়াল, দুই নাম্বার পদে 3 ফ্যাক্টোরিয়াল, n নাম্বার পদে হবে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। এই হচ্ছে আমাদের un। e এর ধারা নিয়ে যখনই কাজ করতে হবে, এবার খুব ভালো করে জেনে রাখো, e এর ধারা নিয়ে যখন কাজ করতে হবে, উপর থেকে তোমার কাজ হচ্ছে n কে সরানো। তোমার মেইন কাজ একটাই আসলে পুরো e এর অঙ্ক করতে গেলে, সেটা হচ্ছে উপর থেকে n কে কিভাবে সরাতে হয়। উপর থেকে তুমি n কে সরাতে পারলে e এর উপর কোনো প্রবলেম নাই। এরপরে n এর মান 1 2 3 4 করে বসায় যাবা, e এর মান পেয়ে যাবা। আমরা এখন n কে কিভাবে সরাতে পারি সেই সরানোর স্টাইলটা ভালো করে দেখো। এখানে সরানোটা খুব সোজা কাজ না। আমরা জানি যে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল এটাকে এভাবে লেখা যায়, n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ইনটু n, এটাকে দুইটা পার্ট করে ফেলি, n স্কয়ার এর নিচে n প্লাস 1 আর 2 এর নিচে ফ্যাক্টোরিয়াল n প্লাস 1, তার সঙ্গে ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এটা একটু সাজিয়ে নিলাম। প্রথমে n স্কয়ার প্লাস 2 কে দুইটা পার্টে ভাগ করে ফেললাম। এবার n স্কয়ার তো থাকলোই, তার নিচের অংশটাকে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল কে একটু ভাঙলাম, যে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল কে লেখা যায় n প্লাস 1 ইনটু n ইনটু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1। আচ্ছা, তাহলে n কেটে গেল, উপরে থাকলো এখন খালি n। এখন দাঁড়ালো n বাই n প্লাস 1 ইনটু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1। এরকম ফর্মে আসলে কিছু করা যাবে না। আমরা দেখতে পাচ্ছি এখানে যা আছে সেটা দিয়ে কিছু করা যায় না, সুতরাং এখানে মাঝখানের n টা আসলে কেটে কোনো লাভ নাই। আমাদের টার্গেট হচ্ছে নিচে ফ্যাক্টোরিয়াল ফর্ম রাখতেই হবে। তাহলে কি করা যায়? তাহলে যেটা করা যায় সেটা হচ্ছে উপরের এই n স্কয়ার কে আমরা n স্কয়ার প্লাস n এরকম আকারে লিখি, মাইনাস n, এবং এখানে এটাকে লিখলাম n প্লাস 1 ইনটু n ইনটু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1। সরানোর সময় মাঝখান থেকে সরানো যাবে না, মাঝখান থেকে কেটে দিলাম, এই কাজটা করা যাবে না, তাহলে সমস্যা আছে। ঠিক আছে, দুইটা পার্টে ভাগ করে নেওয়া যাক। এই যে আবারও সতর্কীকরণ, এখানে দেখে খুব ইচ্ছা করছে যেন মাঝখানে এটা কেটে দিই, তাই তো হয়ে যায়। এই কাজটা করা যাবে না, এটার জন্য অপেক্ষা করতে হবে। ওকে, আর এখানে যেটা থাকলো সেটা হচ্ছে এই পার্টটাকে গুণ করে দিই আমরা, এটাকে গুণ করে দিলে n স্কয়ার প্লাস n ইনটু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1। এটা কেটে যাবে, থাকবে 1 বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 মাইনাস, আমরা প্রথম থেকে কাটার চেষ্টা করব সব সময়, তাহলে n প্লাস 1 মাইনাস 1 লিখি আর 1 বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 মাইনাস n প্লাস 1 কে যদি পুরোটা নিচে দেওয়া যায় তাহলে এখন থাকবে 1 বাই n ইনটু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1, এটা কেটে গেল, মাইনাস মাইনাস এর প্লাস 1 বাই পুরোটা। তাহলে থাকবে এখন 1 বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল n পুরোটা ফ্যাক্টোরিয়াল n প্লাস এটাও আসলে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, কারণ এটাকে ভেঙে আমরা এটা লিখেছিলাম n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল কে এইভাবে লিখেছিলাম, আর এটাও 1 বাই n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, এটা 2 বাই n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, দুটো মিলে 3 বাই n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। এখন আমরা সেই জায়গায় পৌঁছেছি যেটাতে পৌঁছানো আমাদের টার্গেট ছিল। এটাই মেইন কাজ, যে 1 বাই ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল n প্লাস 3 বাই ফ্যাক্টোরিয়াল মাইনাস 1, উপরে n প্লাস 1, উপরে কোনো n নাই, নিচে সমস্ত ফ্যাক্টোরিয়াল আছে। এই অবস্থায় আমরা খুব সহজেই n এর মানটা 1 থেকে ইনফিনিটি পর্যন্ত বসিয়ে দিলে e এর ধারাটা সলভ হয়ে যাবে। এখন আমরা n এর মানটা 1 2 3 4 এমন করতে করতে অসীম পর্যন্ত বসাতে চাই। n এর মান যদি 1 বসানো যায় তাহলে u 1 এর মান কত আসবে? 1 বাই ফ্যাক্টোরিয়াল 0 মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 3 বাই ফ্যাক্টোরিয়াল 2। u এর মান 2 বসালে 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 1 বাই ফ্যাক্টোরিয়াল 2। তো এখন এই ইনফিনিটি যেটা আসবে সেটা আমরা লক্ষ্য করি, এদের সবাইকে যোগ করলে যা হয় মাইনাস এদের সবাইকে যোগ করলে যা হয়
প্লাস 3 ইনটু শুরু হবে 1 বাই ফ্যাক্টরিয়াল 2 থেকে। লক্ষ্য রাখা দরকার যে এখানে কিন্তু ই এখনো তৈরি হয়নি, এখানে আসলে ই তৈরি হয়নি, যদিও এইটা শুধুমাত্র পুরোপুরি ই আছে 1 প্লাস 1 বাই 1 ফ্যাক্টরিয়াল, আমরা জানি 0 ফ্যাক্টরিয়াল হচ্ছে 1, এখানে ই আছে, এটা ই মাইনাস এখানে ই বানাতে গেলে আরো 1 লাগে, তার মানে এটা ই থেকে 1 কম আছে, এইটার সাথে আরো 1 করে যোগ করতে হবে বাইরে। বিশ্বাস না হলে আগেরটা 1 লিখে নাও, তার শেষে মাইনাস 1 করে দাও। আর এখানে আরো দুইটা পার্ট আছে, 1 আছে 1 বাই ফ্যাক্টরিয়াল 1 আছে, সেই পার্টগুলো আমরা এক্সট্রা নিলাম, তাহলে কত যোগ করলাম 2 এক্সট্রা যোগ করছি আসলে, তাহলে 2 বাদ দিয়ে দিলাম, তাহলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে e মাইনাস এটা হবে e মাইনাস 1 প্লাস 3 ইনটু e মাইনাস 2। পুরোটা এখন যদি আমরা একসাথে ক্যালকুলেট করে ফেলি তাহলে দেখব e মাইনাস e প্লাস 1 প্লাস থ্রাইস e মাইনাস 6 যা থাকে সেটি হবে आंसर থ্রাইস e মাইনাস 5। এটাই হচ্ছে আমাদের টোটাল s ইনফিনিটির মান। তাহলে আমরা e এর ধারাটাও শিখে ফেললাম। এখানে লগের কিছু ধারা আছে যে ধারাটা নিয়ে আমরা কাজ করব না, আসলে লগারিদমের অঙ্কগুলো অনেক আগে পরীক্ষা আসতো, এখন পরীক্ষায় আসে না, এবং আমাদের মেইন সিলেবাসের মধ্যেও লগারিদমের অঙ্ক নাই, সুতরাং লগারিদমের অঙ্ক নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। আচ্ছা, এবার আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে যে শুরুতে এবার প্রত্যেকবার পদ সংখ্যা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, এই টাইপের জিনিসগুলো নিয়ে। কি রকম? ধরা যাক 1 প্লাস 3 1 3 3 স্কয়ার। এবারে কিছু স্পেশাল প্রবলেম আসলে, এই ধারাটা n তম পদ পর্যন্ত সমষ্টি বের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে un যেটা সেটা বের করাটাই একটা দারুণ ব্যাপার, কারণ প্রত্যেকবারই পদ সংখ্যা বেড়ে যাচ্ছে, একবার পদ সংখ্যা এক এক রকম, তখন আমরা কিভাবে চিন্তা করব? আমরা তখন এইভাবে চিন্তা করি যে ওকে un আসলে কেমন, un মানে n তম পদ, এই নিজেই একটা, এটা নিজেই একটা ধারা, n তম পদের মধ্যেই একটা ধারা আছে। যেমন এখানে 2 নাম্বার এক পদটাই হচ্ছে এত বড়, 3 নাম্বার পদটাই হচ্ছে এত বড়, তার মানে n নাম্বার পদ যখন আমরা দিয়ে চিন্তা করব আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গাতেই 1 থেকে শুরু হয়েছে, প্রত্যেকটা পদ 1 নাম্বার পদ 1 থেকে, 2 নাম্বার পদ 1 থেকে, 3 নাম্বার পদ 1 থেকে। তার মানে সমস্যা হচ্ছে শেষ হয়েছে কোথায় গিয়ে, অর্থাৎ কত পর্যন্ত হচ্ছে, এটা এখানে বেশি ইম্পর্টেন্ট। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে পর্যন্ত, মানে কত পর্যন্ত গিয়ে শেষ হচ্ছে সেটা জাস্ট মাথার মধ্যে রাখতে হবে। আমরা এখানে খেয়াল করি যে এইটা 2 নাম্বার পদ শেষ হয়েছে 3 টু দি পাওয়ার 2 পর্যন্ত, 3 নাম্বার পদ শেষ হয়েছে 3 টু দি পাওয়ার 3 পর্যন্ত, তাহলে n নাম্বার পদ শেষ হবে কোথায় গিয়ে? 3 টু দি পাওয়ার n পর্যন্ত। এটাই এখানে মেইন আইডিয়া, যে 1 নাম্বার পদ শেষ হয়েছে 3 টু দি পাওয়ার 1 পর্যন্ত, 2 নাম্বার পদ 3 টু দি পাওয়ার 2 পর্যন্ত, 3 নাম্বার পদে আছে 3 টু দি পাওয়ার 3 পর্যন্ত, তাহলে n নাম্বার পদে হবে 3 টু দি পাওয়ার n পর্যন্ত। তাহলে আমরা এখান থেকে নরমাল এটাকে আমরা ধারার সমষ্টির মাধ্যমে বের করে ফেলতে পারি। এটা একটা গুণিত ধারা, যে গুণিত ধারার প্রথম পদ হচ্ছে 1 ইনটু 3 টু দি পাওয়ার, এখানে কতগুলো পদ আছে বলো দেখি, এখানে পদ কতগুলো আছে? 1 থেকে শুরু করে 3 টু দি পাওয়ার n পর্যন্ত কতগুলো পদ আছে? এখানে পদ আছে n প্লাস 1টা। কেন? আমরা এখানে লক্ষ্য করি যে 3 স্কয়ার পর্যন্ত যদি আমরা নেই কতগুলো পদ আছে? একটা, দুইটা, তিনটা। 3 কিউব পর্যন্ত নিলে কতগুলো পদ আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে n পর্যন্ত আমি যদি নিই 3 টু দি পাওয়ার n পর্যন্ত, তখন থাকবে n প্লাস 1টা। তাহলে এখানে পদ আছে n প্লাস 1টা মাইনাস 1 বাই 3 মাইনাস 1, দ্যাট মিন্স হাফ ইনটু 3 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1। এটাই আমার ধারা n তম পদ। আমরা এতক্ষণ ধরে যেটা বের করেছি সেটা হচ্ছে এই ধারার n তম পদটা কত। এইবার এটাকে আমরা লিখতে পারি হাফ ইনটু 3 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস হাফ। এইবার u1 বসাই, u1 হবে হাফ ইনটু 3 স্কয়ার মাইনাস হাফ, u2 হবে হাফ ইনটু 3 কিউব মাইনাস হাফ। এমন করতে করতে un হবে হাফ ইনটু 3 টু দি পাওয়ার প্লাস 1 মাইনাস হাফ। সবগুলো যদি যোগ করে দেওয়া যায় তখন পাওয়া যাবে sn। sn হবে সবার আগে হাফ আছে, হাফের সাথে এর কত আছে 3 স্কয়ার প্লাস 3 কিউব, এমন করতে করতে 3 টু দি পাওয়ার n প্লাস 1 পর্যন্ত, মাইনাস হাফ কতগুলো আছে? n সংখ্যক হাফ আছে, তাহলে হাফ n, হাফ ইনটু এই জায়গায় কতগুলো টার্ম আছে? এখানে টার্ম আছে একটা, দুইটা, তিনটা, এমন করে nটা পর্যন্ত। তাহলে এখানে কিন্তু মোট টার্ম আছে n সংখ্যক, তাহলে a ইনটু q টু দি পাওয়ার যতগুলো পদ মাইনাস 1 বাই 3 মাইনাস 1। আবার আমি বলি এটা তো হাফ আছে a,
আমরা জানি a q টু দি পাওয়ার n - 1 বাই q - 1। a হচ্ছে 3 স্কয়ার প্রথম পদটা, q প্রত্যেকবার কত করে গুণ হচ্ছে 3 করে, এই হচ্ছে সেই q টু দি পাওয়ার কতগুলো পদ আছে এখানে, কতগুলো পদ আছে n সংখ্যক পদ আছে, এই যে একটা দুইটা তিনটা এমন করে n সংখ্যক 2 থেকে n + 1 পর্যন্ত। আমি যদি বলি যে 2 থেকে 10 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে, 2 থেকে 10 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে, মোট 9টা সংখ্যা আছে। 2 3 4 5 6 7 8 9 10 মোট 9টা সংখ্যা আছে। কিভাবে বের করতে হয়, এর থেকে এটা বাদ দিতে হয়, 10 - 2 তার সঙ্গে 1 যোগ করে দিতে হয়, তাহলে 10 - 2 + 1 মোট 9টা সংখ্যা এখানে আছে। তেমন ভাবে n প্লাস 2 থেকে n + 1 পর্যন্ত কতগুলো আছে, n + 1 - 2 + 1, তাহলে কত পাওয়া যাবে, n সংখ্যক। তাহলে এখানে n সংখ্যক পদ আছে, তাহলে এটাকে এখন ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব s n এর ভ্যালুটা কত। এরকম কেস আরো থাকতে পারে, যেরকম ধরা যাক বলে দিল আমার ধারাটা হচ্ছে এরকম 1 কিউব প্লাস 1 কিউব 2 কিউব 1 কিউব 2 কিউব 3 কিউব, এই ধরনের n তম পদটা কত হবে। আগে n তম পদ বের করে নিই, তারপরে আমরা বের করতে পারবো ধারা সমষ্টি কত। আগে un যখন আমরা বের করব তখন খেয়াল করি যে এখানকার un টা আসলে কত। এই জায়গার un ই আসলে এরকম যে প্রথম পদটা 1 পর্যন্ত, দ্বিতীয় পদ 2 পর্যন্ত, n নাম্বার পদটা আসলে এখানে n কিউব পর্যন্ত। এটা ফর্মুলাই আমরা জানি n10 + 1/2 হোল স্কয়ার। আগে আমরা এখান থেকে un বের করে ফেলেছি, এরপরে আমাদের টার্গেট হবে sn বের করা। আরেকটা ধরনের কেস এখানে থাকতে পারে, আমরা সেই কেসটা দিয়ে ধারার অংশটা শেষ করব। সেই কেসটা হচ্ছে যদি এরকম হয় প্যাকেটের ভিতরে প্যাকেট, মানে কি ধরা যাক প্রথম পদটা হচ্ছে 1, দ্বিতীয় পদটা এরকম 1 3, তৃতীয় পদটা এরকম 1 বা 1 3 5, এই অবস্থা আমরা খুব সহজে বের করতে পারি যে ওকে এটা হবে un টা কত হবে 1 3 5 এমন করে কত পর্যন্ত, 2 নম্বর পদ আছে 2টা পদ, তাহলে n সংখ্যক পদ, n পদটা আসলে হচ্ছে 2n - 1 পর্যন্ত। যদি এরকম না হয়ে এই জিনিসটাকে একটু কায়দা করে লেখা যেত 1 3 5, 3 আর 5 কে আমি একটার সাথে প্যাকেট করলাম, 7 9 11 এদেরকে একটা প্যাকেট করলাম, 13 15 17 19 এদেরকে একটা প্যাকেট করলাম, এমন করে এইবার এই ধারা n তম পদ পর্যন্ত সমষ্টি কত হতো। এইবার এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে এই জায়গায় আমি যখন n তম পদ পর্যন্ত সমষ্টি বের করতে চাই তখন আমরা একটা কাজ করি, আমরা মনে করি যে এই ধারাটা আসলে এরকম একটা ধারা, একদম বাচ্চাদের ধারাটা, এটাকে আমি প্যাকেট করেছি এরকম করে। এগুলো আমার একটা প্যাকেট, প্রত্যেকটা প্যাকেটে কতগুলো করে মিষ্টি আছে, 2 নম্বর প্যাকেটে মিষ্টি 2টা, 3 নম্বর প্যাকেটে 3টা, 4 নম্বর প্যাকেটে 4টা। তো আমি যদি এখন বলি যে আমার 10টা প্যাকেটে, টোটাল 10টা প্যাকেটে আমি কাজ করছি, 10টা প্যাকেটে কতগুলো মিষ্টি আগে আছে আগে সেটা বের করা দরকার। 10টা প্যাকেটে মিষ্টি কতগুলো থাকবে, একটা প্যাকেটে মিষ্টি আছে একটা, 2টা প্যাকেটে মিষ্টি আছে মোট 3টা, প্রথম 2টা প্যাকেটে মিষ্টি মোট 3টা, প্রথম 10টাতে মোট কতগুলো থাকবে আমরা খেয়াল করি যে আগে যে ছোট বা ব্র্যাকেট মুক্ত আর ব্র্যাকেট যুক্ত এরকম আমরা কাজ করি, বড় ধারা ছোট ধারা। বড় ধারা একটা পদ এর সমান ছোট ধারা একটা পদ, এটা বড় ধারা যেটার মধ্যে প্যাকেট প্যাকেট দেওয়া আছে, আর এটা হলো ছোট ধারা একদম খোলা মুক্ত স্বাধীন, এটা হলো ছোট ধারা। ছোট বড় ধারার 2টা পদের মধ্যে ছোট ধারার কতগুলো আছে, একটা 2টা 3টা, মানে 1 প্লাস 2টা পদ। বড় ধারার 3টা পদের মধ্যে ছোট ধারার কতগুলো পদ আছে, একটা
যোগ 2টা যোগ 3টা মোট। আমরা খেয়াল করি যে বড় ধারা 3টা পদে ছোট ধারার পদ আছে কতগুলো? 6টা। তাহলে বড় ধারার nটা পদে ছোট ধারার কতগুলো পদ আছে? 1 + 2 + 3 এমন করে করে এতগুলো পদ সমান সমান n * n + 1/2 এতটা পদ। সাপোজ এটাকে আমি বললাম m টা পদ। আমার m কত এটা আমি মনে মনে জানি, m হচ্ছে n + 2টা। তাহলে বড় ধারা n টা পদের মধ্যে আছে ছোট ধারা m টা পদ। তাহলে আমি যদি এখন বের করতে পারি যে ওকে ছোট ধারার m পদ পর্যন্ত সমষ্টি কত? ছোট ধারা কোনটা? ছোট ধারা এটা। ছোট ধারার m পদ পর্যন্ত সমষ্টি বের করতে পারলে m এর জায়গায় খালি এটা বসাই দেব, তাহলে আমার কিন্তু অঙ্ক শেষ। তাহলে এখন আমরা চিন্তা করি যে ওকে এখন আমার কাছে ধারা আছে এটা, আমার কাছে নরমাল একটা ধারা, একদম বাচ্চাদের একটা ধারা, বলছি এই ধারা m পদ পর্যন্ত সমষ্টি কত? খালি এটা আমাদের প্রশ্ন। তো এখন আমরা বলতে পারবো অতএব Sm = m পদ পর্যন্ত সমষ্টি। এই ধারার m পদ পর্যন্ত সমষ্টি এটা হবে n/2 into a plus m - 1 into d, দেখা যাবে এটা হবে m²। এটা হচ্ছে ছোট ধারার m পদ পর্যন্ত সমষ্টি। কিন্তু আমরা জানি যে ছোট ধারার m পদ পর্যন্ত সমষ্টি এটাই আসলে আমাদের বড় ধারার n পদ পর্যন্ত সমষ্টি। অতএব Sn হবে m এর জায়গায় বসায় দাও n * n + 1/2। এটি হচ্ছে Sn। ছোট ধারার m পদ যেখানে আছে সেখানে বড় ধারার n টা পদ আছে। তা আমরা এই জিনিসটা আর একটু চিন্তা করার চেষ্টা করি। আমরা কিভাবে চিন্তা করতে পারি যে ওকে আমরা একবার প্যাকেট খুলে চিন্তা করব, একবার প্যাকেট সহ চিন্তা করব, জাস্ট এই একটুকু নিয়ে এই কাজটা। তাহলে এই অংশটুকু দেখলে আসলে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ধরা যাক এবার আমরা আরো কায়দা করে সাজিয়েছি। কি রকম? এবার আমাদের ধারাটা এরকম 1 4 7 11 13 15 17 না 4 7 দিয়ে 4 7 3 করে বাড়ছে, তাহলে 10 13 16 19 একটা দুইটা চারটা, এবার 8টা নেব, তাহলে হবে 22 25 28 31 34 37 40 43। তাহলে এই ধারা আমি বললাম n তম পর্যন্ত সমষ্টি কত। এবার একটা ভয়াবহ ব্যাপার। তো আমরা চিন্তা করি এটা হচ্ছে আমার বড় ধারা, এটা বড়, আর ছোটটা কিরকম? ছোট হচ্ছে একদম ছাড়া, ছোট হচ্ছে যার মধ্যে কোনো এরকম প্যাকেট করা নাই। ছোট ধারা হচ্ছে আমার নরমাল এরকম ধারাটা। এইটা হচ্ছে ছোট ধারা, এটা বড় ধারা, এটা হলো ছোট ধারা। তাহলে আমরা এখন দেখি যে এইটার আগে চিন্তা করি যে ওকে বড় ধারার আমাদের দরকার বড় ধারার n তম পদ পর্যন্ত সমষ্টি। ওকে আগে দেখি বড় ধারার একটা পদ, বড় ধারার এক পদ সমান ছোট ধারার এক পদ, বড় ধারার দুই পদ। এটা এখন ছোট ধারার কয়টা পদ হবে? ছোট ধারার একটা দুইটা তিনটা এত পদ, বড় ধারার তিনটা পদ। এটা এখন ছোট ধারার, এই যে বড় ধারার তিনটা পদ কি? এটা আর এটা। এর মধ্যে ছোট ধারার কতগুলো পদ আছে? 1 2 3 4 5 6 7টা, মানে 1 + 2 + 4টা পদ। বা এখানে আমরা 4 কে 2 স্কয়ার লিখে দিতে পারি। তাহলে বড় ধারার nটা পদ এটা হবে ছোট ধারার 1 + 2 + 2 স্কয়ার এমন করতে করতে n - 1টা পদ। ভালো করে খেয়াল করো যে 3 নাম্বার পদ যখন আমি বলছি বড় ধারার 3টা পদ, তখন ছোট ধারার পদ হইছে 2 স্কয়ার পর্যন্ত গেছে। তাহলে এখানে যখন n বলবো তখন n - 1 পর্যন্ত যাবে। যখন দুইটা পদ বলছি আমি তখন গেছে 2^1 পর্যন্ত। যদি আমি বলতাম আমি 4টা পদ তখন আসতো 2³ পর্যন্ত। n বলছি তখন n - 1 পর্যন্ত আছে। তাহলে আগে কতগুলো আগে সেটা বের করে ফেলি। কতগুলো? এটা হচ্ছে এটার মান হবে a q⁴ n - 1 by q - 1 অর্থাৎ 2n - 1টা পদ। সাপোজ এটাকে আমি বললাম m টা পদ, এটা আমার m।
তাহলে বড় ধারা n পদে ছোট ধারার n টা পদ আছে। এখন আমরা ছোট ধারা নিয়ে চিন্তা করব। এখন আমাদের কাজ আছে ছোট ধারা। এবার আসলে আমরা ছোট ধারা নিয়ে কাজ করব। বিকল্প ধারাটা সব ধারা বাদে এবার ছোট ধারা এরকম অবস্থা নিয়ে চিন্তা করে এই ধারার m টা পদ পর্যন্ত সমষ্টি। আমরা জানি এই ধারার m পদ পর্যন্ত সমষ্টি হবে m/2 into twice a plus m-1 into t, m/2 into এখানে থাকবে twice m-1। এইবার আমরা একটু জাস্ট লক্ষ্য করব যে এটা হচ্ছে Sm, তাহলে Sm কত? বড় ধারার n তম পদ পর্যন্ত সমষ্টি। এটা হচ্ছে বড় ধারার n তম পদ পর্যন্ত সমষ্টি হবে। m এর জায়গায় বসবে আসলে ওই অংশটা। আমরা m কাকে বলছি? m মানে আসলে কত? m মানে হচ্ছে 2 to the power m-1 -1। এটাই হচ্ছে আমাদের পুরো ধারাটা, এই ধারাটা n তম পদ পর্যন্ত সমষ্টি। জাস্ট বড় ধারা আর ছোট ধারা নিয়ে চিন্তা করলে হয়ে যাবে।